Dreams Avenue. হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে আর শুরু হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ শুক্রবার রাতের বিশেষ আয়োজন অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে জাস্ট 11টা এবং আপনি নিশ্চয়ই জানেন একটা সময় ছিল শনিবার, কিন্তু এখন বেশ কয়েকদিন হয়ে গেল, কয়েকটা সপ্তাহ হয়ে গেল বলতে হবে। ইনফ্যাক্ট শুক্রবার এখন থেকে প্রত্যেক শুক্রবার রাত 11টা থেকে 2টো পর্যন্ত এই বিশেষ সময়টা হচ্ছে বিশেষ একটা বন্ধুকে আহ্বান জানানোর সময়। এবং আপনি আপনাকে নাক মুখ খুঁজকেই মুহূর্তে বলতে পারেন যে কে তোকে অধিকার দিয়েছে তোকে বিশেষ বন্ধু ভাবার, সেটা বলতেই পারেন। এটুকু স্পর্ধা দেখালাম বন্ধুত্বের প্রতি বিশ্বাস থেকে, ভালো লাগার প্রতি বিশ্বাস থেকে, এবং এতদিন ধরে একসাথে আছি সেই বিশ্বাস থেকে। নিশ্চয়ই একটু বিশেষ ভাবতেই পারি যে না, আপনি শুক্রবার এই রাতটা, এই সময়টা অন্তত আমাকে একটু আপনি 3 ঘন্টা উপহার দেবেন আপনার এত 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 সময় থেকে। সারা সপ্তাহ তো অনেককে সময় দেন, অফিসকে, ফ্যামিলিকে, ফ্রেন্ডদেরকে, এবং ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে, যেখানেই দিন না কেন, সপ্তাহে 3টা ঘন্টা আমাকে দিন প্লিজ। আমি বিনিময়ে আপনাকে অনেকগুলো প্রিয় গান শোনাবো, এবং সেই সাথে আপনার যা আমার সাথে শেয়ার করতে চান, যদি কিছু চান, বা যা কাউকে নিবেদন করতে চান, যদি কাউকে কিছু উৎসর্গ করতে চান, সব কিছুই আমি বিনিময়ে আপনাকে দেবো। আর আমার হৃদয়টা তো আপনার কাছে আমি দিয়ে সেই সেটা নতুন করে কিছু বলার নেই। সো ফ্রেন্ডস, আজকে বিরাজ থাকছে আপনার পাশে ড্রিমস অ্যাভিনিউ নিয়ে, এবং আপনি রেডিও আমার 88.4 FM এর সাথে থাকুন রাত 2টো পর্যন্ত। এবং আজকে একটা স্পেশাল এপিসোড হবে, অবশ্যই স্পেশাল কিছু করতেই হবে, কারণ নতুন বছর আমি গত বছরের একদম শেষ সময়টাতে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে নতুন বছর আরো অনেক সারপ্রাইজ থাকবে, এবং অনেক নতুন কিছু থাকবে, আর অনেক বেশি কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো। তো আজকে সম্পূর্ণ নতুন একটা কনসেপ্ট, যেটা আগে কখনো হয়নি। ইনফ্যাক্ট গত সপ্তাহে কিন্তু একটা স্পেশাল এপিসোড ছিল, আজকেও সামথিং ডিফারেন্ট। দেখা যাক এরকম আমরা এই ধারাটা কতদিন ধরে রাখতে পারি। আজকে যে ডিফারেন্ট এপিসোডটা করবো, তার আগে অন্য একটা গানের কথা আমি একটু বলি। আমার খুব 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 প্রিয় একটা গান। ইনফ্যাক্ট একটু আগে স্টুডিওতে আসার পথেও আমি যে গানটা নিজের মনের মধ্যে, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, সেটা হচ্ছে যে এখন অনেক রাত, জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে, তাই আমি বসে আছি দরজার ওপাশে। এলার বিষয়ে অবিস্মরণীয় গানটা, এখন অনেক রাত। তো একটাবার ভাবুন, এমন কিছু কথা বলা হয়েছে গানটাতে যে খুব ট্র্যাজিক একটা সিচুয়েশনে নিশ্চয়ই এই গানটা লেখা হয়েছিল বা এই গানটা গাওয়া হয়েছিল, এবং গানটার অর্থ অন্তত সেরকমই দাবি করে। আচ্ছা, এরপরে কি হয়েছিল এটা কি আমাদের জানতে ইচ্ছে করে না? যে সারা জীবন সেই গীতিকার যিনি গানটা লিখেছিলেন, বা শিল্পী যিনি আবেগ দিয়ে গিয়েছিলেন, বা যারই মনের কথা এই গানে বিধৃত হয়েছে না মানে হোক না কেন, সারা জীবন কি দরজার ওপাশেই কাটিয়ে দিলেন? সারা জীবন কি সেই অপেক্ষায়, প্রতীক্ষায়, এবং এসে যদি ফিরে যাওয়া আমায় না পেয়ে, তাই আমি বসে আছি দরজার ওপাশে। তারপর আসলে কি হয়েছিল? সারা জীবন কি সেই নিগৃহীত, রিক্ত, নিঃস্ব হয়ে দরজার ওপাশেই কাটাতে হলো, নাকি কেউ এসে হাত ধরে দরজার এই পাশে নিয়ে আসলো তাকে, যে না, আর নয় কোনো বিরহের প্রহর, আর নয় কোনো কষ্টের প্রহর। সত্যি আমাদের জানতে ইচ্ছে হয় যে না, এরপরে আসলে কি ঘটলো। এরকম অনেক গানই আমাদেরকে এত বেশি ছুঁয়ে যায় যে তার পরের ঘটনাগুলো, তারপরে কি হয়েছিল আমাদের জানতে ইচ্ছে হয়। হয়তো কেউ আমরা মিলনের প্রতিচ্ছবি দেখতে চাই, কেউ হয়তো ভাবে যে না, দুঃখই হচ্ছে জীবনের নিরন্তর ছবি। এরকম অনেক কিছুই হতে পারে। তো এরকম কিছু গান আসলে অনেক বেশি বিখ্যাত হয়ে যাবার পরে সেই ব্যান্ড বা সেই সোলো আর্টিস্ট চিন্তা করেছেন যে না, এরপরে আরেকটা পার্ট এই গানটা করা যেতেই পারে, এবং পার্ট 2 বেশিরভাগ ক্ষেত্রে সেটা অমুক গান পার্ট 2 এরকম নাম হিসাবে আমরা পেয়েছিলাম গানটাকে। সো তার মানে বোঝাই যায় যে অনেক বেশি জনপ্রিয় যখন প্রথম গানটা হয়েছে, তখনই দ্বিতীয় এপিসোডটা বের হয়েছে। এবং দ্বিতীয় এপিসোডে আমরা জানতে পারি যে প্রথম পর্বের প্রশ্নের উত্তর দ্বিতীয় পর্বে পাওয়া যাবে। নিশ্চয়ই অনেক গান আছে। ফর এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পলে পরে আসছি, নিশ্চয়ই এরকম অনেক গান আছে। এবং আজকে আমি সব কনসেপ্টই একটু আগে ঠিক করি, অল্প কিছুক্ষণ আগে। আজকে অন দ্য ওয়ে যখন ছিলাম, আমি স্টোরিতে আসছিলাম, তখনই ঠিক করলাম এই কনসেপ্টটা, যেরকম একটা এরকম যত গান আছে যে ফার্স্ট পার্টের পরে সেকেন্ড পার্ট বের হয়েছে, এবং সেই সেকেন্ড পার্ট হয়তো প্রত্যাশা অনেক ছিল, হতে পারে প্রত্যাশাটা পূরণ হতে পারে যে আগের গানটাকেও ছাড়িয়ে গেছে, এবং আগের পর্বের এপিসোড মানে আগের প্রথম গানটার প্রশ্নগুলোর উত্তর আমরা পেয়েছি, এবং শুনে অবাক হয়েছি যে এই ঘটলো অবশেষে। তো এরকম সিনেমাতে হয়, সেকেন্ড পার্ট বের হয়, নাটকে হয়, গানেও হয়েছে। তো আমরা শুধুমাত্র আজকে ওরকম গানগুলো শুনবো যার 2টো পর্ব পরপর বের হয়েছে, প্রথমটার অনেক বেশি জনপ্রিয়তার পরে। সো এই পর্বটার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ সিকুয়েল শো, যেহেতু প্রত্যেকটা গানের সিকুয়েল হয়েছে, যে গানগুলো আজকে প্লে করবো। একটু ডিফারেন্ট কনসেপ্ট, আমি জানি না আপনার ভালো লাগবে কিনা, কিন্তু নতুন কিছু করা যেতেই পারে, তাই না? সবসময় যে এক জিনিস করতে হবে তা না। তবে এর পাশাপাশি এক জিনিস সবসময় যা করেন তা আজকেও থাকবে, আপনার মনের কথা, আপনার সব কিছু শেয়ার করবেন। আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। কোন গানটা দিয়ে, এখন তো কোন গানটা না, কোন গান দুটো দিয়ে শুরু করবো আজকের ড্রিমস অ্যাভিনিউ সিকুয়েল শো। লেটস এনজয়। প্রথম গানটা অনেক বেশি জনপ্রিয় হবার পরে দ্বিতীয়টা হয়েছিল।
ড্রিমস অ্যাভিনিউ সিকুয়েল শোর প্রথম গানটা, এটা ছিল চাইতে পারো, এবং অর্থহীনের একদম শুরুর দিকের একটা অনেক বেশি জনপ্রিয় এই গানটা। এত বেশি জনপ্রিয়তা পেয়েছিল যে প্রত্যেকটা কনসার্টে এই গানটা অর্থহীনকে পারফর্ম করতে হতো, এবং মুখে মুখে এত বেশি ছড়িয়ে পড়লো। আমার কাছে মনে হয় যে গানগুলো একদম প্রথম দিকে অর্থহীনকে অনেক বেশি জনপ্রিয়তা পেতে সাহায্য করেছে, তার মধ্যে এটা অন্যতম। তো এই জনপ্রিয়তার পর অর্থহীন বাধ্য হলো চাইতে পারো যদি সময়ের সাথে সাথে অনেকগুলো বছরের পরে প্রেক্ষাপট বদলে যায় তাহলে চাইতে পারোটা কেমন হবে, কি কি চাওয়া হতে পারে। আসলে এই গানটা রিফ্লেক্ট করে সময়ের জনপ্রিয় বিষয়গুলোকে, যেমন চাইতে পারো ওয়ানে যেগুলো বলা হয়েছে ওই সময় সেগুলো ছিল খুব হট টপিক, যেমন নেটের পাসওয়ার্ড। ওই সময়টাতে ইন্টারনেট খুব বেশি ম্যাস লেভেলে জনপ্রিয় হচ্ছে, এবং ওই সময় খুব প্রচুর সাইবার ক্যাফে, মানে মোড়ে মোড়ে সাইবার ক্যাফে, এবং দেখা যেত যে যারা বাসায় নিচ্ছে সবাই নিতে পারছেন, এবং একজন নিলে ওই পাসওয়ার্ড আবার 10 জনকে দেওয়া হচ্ছে, এবং ফ্রেন্ডরা সবাই মিলে একজনের নেট ইউজ করছে, যেটা এই সময় ভাবাই যায় না, সবার হাতে হাতে মোবাইল, এখন ইন্টারনেট। সো ওই কথাগুলোই বলা হয়েছে যে চাইতে পারো আমার নেটের পাসওয়ার্ড, এরকম অনেক কিছুই। ওই সময়টাতে ওয়ান ডে ম্যাচে 450 রান ছিল, ইম্পসিবল একটা ব্যাপার, সেটাই বলা হয়েছে। কিন্তু পরবর্তীতে এটা 650 রান করতে হয়েছে। সো এ থেকেই বোঝা যাচ্ছে যে সময়ের সাথে সাথে কি কি চাওয়ার ট্রেন্ডটা চেঞ্জ হলো। চাইতে পারো 2 আমরা শুনবো, যেটা 2008 সালে আবার বের হয়েছিল অসমাপ্ত 1 অ্যালবামটাতে। দেখা যাক কি কি চেঞ্জ হলো আমাদের চাওয়া পাগুলোতে সময়ের সাথে সাথে, ট্রেন্ড কিভাবে বদলালো। So friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আর এই মুহূর্তে যার কণ্ঠটা শুনছেন তিনি আপনার খুব কাছের একজন বন্ধু, ইরাজ হচ্ছে তার নাম, এবং প্রত্যেক শুক্রবার এই সময়টাতে আমি থাকি আপনার জন্য, আজকেও আছি, এবং আপনার মনের একটু সেবা আমি করতে চাই, এবং আপনার মনটাকে একটু ভালো লাগায় ভরিয়ে দিতে চাই গান এবং কথার মাধ্যমে। রাত 2টো পর্যন্ত আমি এই চেষ্টাটা করে যাব। প্লিজ আমাকে সহযোগিতা করবেন এবং আমার পাশে থাকবেন। আর শুধু পাশে থাকলেই হবে না, আমাকে জানিয়ে দিন আপনার মন কি কথাগুলো বলতে চায়, কি গান শুনতে চায়, কাকে নিবেদন করতে চায়, অথবা যে কোনো কিছু। সো ফ্রেন্ডস, আজকে একটা স্পেশাল এপিসোড হচ্ছে যার নাম হচ্ছে সিকুয়েল শো। সিকুয়েল মানে হচ্ছে যে কোনো কিছু একটা পরে আবার যেটা হয়। মুভির সিকুয়েল আমরা জানি, অমুক মুভি তমুক মুভি এরকম হয়। সো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস তো হতে হতে 7টা পর্ব হয়ে গেল, এরকম অনেক কিছুরই হয়, মুভির হয়, ইভেন অনেক বইয়েরও হয়। আমরা অনেক কিছুতে দেখেছি, অনেক নাটকেরও দেখেছি, কিন্তু গানের ক্ষেত্রেও কিন্তু অনেক গানের এতটাই জনপ্রিয়তা পেয়েছে গানগুলো, পরবর্তীতে সেকেন্ড ভার্সন, এমনকি অনেক গানের থার্ড ভার্সনও বের হয়েছে, যেমন আনফরগিভেন মেটালিকার পার্ট 3 পর্যন্ত বের হয়েছে। তারপরে অর্থহীনের গুটি, এই গানটার 3টা ভার্সন বের হয়েছে। অদ্ভুত সেই ছেলেটি, এটারও 3টা ভার্সন আছে, মানে একটার পর একটা বের হচ্ছে তো হচ্ছে এরকম। সো আজকে আমার মাথায় একটা অদ্ভুত একটা কল্পনা এসছে, আপনি ভালো লাগতেও পারে, আপনার নাও লাগতে পারে, যাই হোক না কেন আমি ডিফারেন্ট কিছু করার চেষ্টা থেকেই আজকে এরকম একটা এপিসোড করছি, যেখানে শুধুমাত্র এরকম গানগুলো প্লে করবো যে সিকুয়েল হয়েছে যে গানগুলোর। যেমন একটু আগে আমরা প্লে করলাম অর্থহীনের চাইতে পারো 1 and 2। প্রথমটা বের হয়েছিল 2002-এর দিকে, এবং পরেরটা বের হয়েছে 2008-এর দিকে, অর্থাৎ 6 বছরের ব্যবধানে একটা গানের যখন সিকুয়েল বের হচ্ছে, সেটা কি প্রত্যাশা পূরণ করতে পারছে? আগেরটার থেকে দ্বিতীয়টা কি আরো মান আরো ছাড়িয়ে গেল, নাকি আগেরটার প্রত্যাশা পূরণ করতে পারেনি, বা ট্রান্সফরমেশনটা কেমন, ট্রানজিশনটা কেমন? অনেক ইন্টারেস্টিং বিষয় কিন্তু অবজার্ভ করা সেখানে আছে। যেমন আমার কাছে মনে হয় চাইতে পারো 1টা তো অনেক সুপার হিট হয়েছিল, চাইতে পারো 2টা কিন্তু আমার কাছে আরো অনেক বেশি ভালো লাগে, আর অনেক বেটার কম্পোজিশন মনে হয়েছে আমার কাছে, এবং আর অনেক বেশি ম্যাচিওর মনে হয়েছে অর্থহীনকে দ্বিতীয় গানটাতে। অনেক অবশ্য উল্টোটা মনে করেন চাইতে পারো 1টা বেশি ভালো ছিল। তো এরকম অনেক মত থাকবে। শিল্প আসলে এমন একটা বিষয় যেখানে সবার একমত হতে হবে এমন কোনো বিষয় নেই, এবং আসলে স্পেসিফিক বা একদম অ্যাবসলিউট ট্রুথ বলে কিছু নেই, এক একজনের কাছে একরকম মনে হতে পারে। এবং এটাই তো আসলে মজা, যে কেউ বলছেন 1টা বেশি ভালো, কেউ বলছেন 2টা বেশি ভালো, এবং আবার কেউ ভালো মন্দের লড়াইয়ে না গিয়ে শুধুমাত্র বসে বসে দেখছেন তাড়িয়ে যে আসলে দুটোই কত ভালো, কি কি চেঞ্জ হয়েছে লিরিক্সে বা কম্পোজিশনে বা স্টাইলে। সো এরকম গানগুলো আজকে আমরা শুনবো। এরকম অনেক গান আছে, কিন্তু আসলে প্রথম যখন আমি ভাবলাম এরকম একটা শো করবো, একটা কনফিউশন ছিল যে না এতগুলো গান কি খুঁজে পাবো, কারণ কতগুলো গান, খুব বেশি গানের হয়তো সিকুয়েল হয়নি। পরে আমি চিন্তা করে দেখলাম যে না, বেশ কয়েকটা গান আছে বাংলা এবং ইংরেজিতে। সো এরকম একটা শো করার ঝুঁকিটা নিয়েই নিলাম। আপনি আমাকে ফিডব্যাক দেবেন কেমন লাগছে, এবং নিজেও যখন কোনো গানের রিকোয়েস্ট করবেন এমন গানগুলো রিকোয়েস্টই করবেন আজকে যেগুলোর সিকুয়েল আছে। তো আমাকে এরকম গানের আইডিয়া দিলে আমিও খুশি হব, কারণ আমিও খুঁজে বেড়াচ্ছি আর কি গান প্লে করা যায় এরকম শোতে। সো আমাকে জানান কোন সিকুয়েল গানগুলো আপনারা শুনতে চাচ্ছেন আজকের এই সিকুয়েল শোতে। আর SMS অলরেডি অনেকগুলো এসছে। আমাকে ফার্স্ট SMS পাঠিয়েছেন রাশেদ অ্যাজ ইউজুয়াল, এবং রাশেদ ঘোরাঘুরির বর্ণনা আজকেও দিয়েছেন, দারুণ একটা বিকেল। আর তাহমিনা তেজগা থেকে জানিয়েছেন যে আজকে খেলার কথা, আমি বাংলাদেশ দলকে অভিনন্দন জানাচ্ছি বিজয়ী হওয়ার জন্য, এবং সামনের ম্যাচগুলো জিতবে ইনশাল্লাহ। আর এরপরে আমাকে নিশাত, নাভিন, অভিন 3 বোন, তারাও ক্রিকেট নিয়ে SMS করেছেন, অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার কথা বলছেন। আজকে বন্ধুরা মিলে যখন লাঞ্চ করছিলাম তখন ওই দোকানে খেলা হচ্ছিল অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া, তখন একটু দেখছিলাম। পুরো রেজাল্ট আমি এখনো জানি না কে জিতলো, বাট অবভিয়াসলি ক্রিকেট আমার ফেভারিট টিম হচ্ছে অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়া জিতলে আমি খুশি হব। আমাকে জানান আজকে রেজাল্ট কি, ওকে? আর ইন্ডিয়া হারলে আমার আনন্দটা একটু বেশি হয়। নিশ্চয়ই এই কথা বলার সাথে সাথে অনেকের আমি শত্রু হয়ে গেলাম, বাট আমি কেন জানি না আমার ইন্ডিয়ান ক্রিকেট টিম হারলে আমার একটা অদ্ভুত মজা হয়, আমি এটা এখন ব্যাখ্যা করতে পারি না। ইটস সামথিং লাইক এক্স ফ্যাক্টর।
বিশ্বকাপের সেমিফাইনালের পর এখনো দুই দেশের খেলায় আগের চিত্রটাই রয়ে গেছে। পরিস্বপ্ন আমাকে জানিয়েছেন যে ওকে, মুভি নিয়ে এসএমএস এসছে। পরিস্বপ্ন আমাকে লিখেছেন, অভিনন্দন জানিয়েছেন আমার প্রিয় একজন পরিচালক আলেহান্দ্রো গনজালেজ ইনারিতু, মেক্সিকান একজন ডিরেক্টর। তার ফিল্ম দ্য রিভেন্যান্ট এবার গোল্ডেন গ্লোবে বেস্ট ফিল্ম নির্বাচিত হয়েছে ড্রামা ক্যাটাগরিতে, এবং তিনি সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন, এবং লিওনার্দো ডিক্যাপ্রিও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দ্য রিভেন্যান্ট থেকে। আমার প্রেডিকশনটা এরকমই ছিল যে প্রবাবলি দ্য রিভেন্যান্ট এবারে শ্রেষ্ঠ সিনেমা হতে যাচ্ছে, এবং অস্কারও সম্ভবত তাই হবে। যদি তাই হয়, একই পরিচালকের পরপর 2 বছর একই পরিচালকের ছবি সেরা সিনেমার পুরস্কার জিতছে, এটা আসলেই একটা অসাধারণ একটা ব্যাপার। গত বছরও তার সেরা সিনেমা হয়েছিল বার্ডম্যান অর দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স, ইনালিতুর সিনেমা। এবার যদি তার রিভেন্যান্ট সেরা ছবি হয়, পরপর 2 বছর তার ছবি হবে, এটা একটা অসাধারণ অর্জন আমার কাছে মনে হয়। হ্যাটস অফ টু ইনালিতু, এবং তার কাছ থেকে আমরা এরকম অসাধারণ সব সিনেমা আরও চাই ভবিষ্যতে। তবে এবার আমার যেটা মনে হয়, লিওনার্দো ডিক্যাপ্রিওর কপালে অবশেষে শিখে ছিটতে যাচ্ছে। এর আগে 5 বার নমিনেশন পেয়েছেন তিনি সেরা অভিনেতার, একবারও জিতেননি। কিন্তু এবার আমার মনে হচ্ছে তার ধারে কাছে কেউ আসতে পারবে না। দুর্দান্ত অভিনয় করেছেন দ্য রিভেন্যান্ট মুভিতে, এবং সিম্পলি এবার যদি তাকে না দেওয়া হয়, আমার কাছে মনে হবে এটা আসলে একটা অবিচার। অসাধারণ অভিনয় করেছেন, অস্কার জেতার মতোই। আর পরিস্বপ্নের এসএমএস এর পরে আমাকে এসএমএস পাঠিয়েছেন তিনি হচ্ছেন সুমাইয়া মোহাম্মদপুর থেকে। সুন্দর এসএমএস লিখেছেন আমাকে যে, আমাকে যদি বিশাল কোনো সমুদ্রের ঢেউ হতে পারি যদি এই প্রতিশ্রুতি দিতে পারো, সমুদ্রের ঢেউ হারায় না সমুদ্রের গভীরে। ওরে বাবা রে বাবা, গভীর 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 এসএমএস। এরপর আমাকে এসএমএস আরো অনেকে পাঠিয়েছেন, তাদের নামগুলো পড়ছি, এসএমএসও পড়ছি। আমাকে সুমাইয়ার পরে স্মৃতি আমাকে জানিয়েছেন, নৌকার ছাদে ওঠার ইচ্ছে ছিল অনেক দিন, বিশেষ করে আপনার শো শুনে আজ মেঘনার বুকে অনেকক্ষণ ঘুরে বেরিয়েছি, ভালো লাগলো শুনে। দিনের বেলা মেঘনা নদীতে কিন্তু অন্যরকম সৌন্দর্য, রাতের বেলা আবার খুব গা হিম হিম করা, দুই পাশে কিছু দেখা যাচ্ছে, গভীর অন্ধকারে দুকুল প্লাবী নদী, দুই সময় দুরকম সৌন্দর্য মেঘনার। অ্যালন গার্ল আমাকে জানিয়েছেন, কনসেপ্টের কথা শুনে ভালো লাগছে, অনেক সিকুয়েল গান শুনবেন আশা করছেন, এবং এরকম সারপ্রাইজিং কনসেপ্ট আরও চান। আমাকে আপনারাও আইডিয়া দিতে পারেন যেন এরকম শো করা যায়, সবসময় আমি দিব তা না। একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, এই শোয়ের আপনারা হচ্ছেন প্রাণ, তো শোটা আসলে আমার না, শোটা আসলে আপনাদের, আমি জাস্ট আপনাদের হয়ে কথা বলি, এটাই। সো এই শোটা আপনার নিজের মনে করবেন যে ড্রিমস এভেনিউ আপনার শো, এটা আপনার কথা বলবে, এবং এটা আপনার হৃদয়ের গভীরের একটা জিনিস হোক, আমি এটা চাই। তাই এটা আর জি রাজের শোনা, এটা রেডিও আমারের শোনা, এগুলো হ্যাঁ এটা কিন্তু দুটা সত্যি, বাট তার আগে এটা আপনার শো, একান্তই আপনার একটা প্রোগ্রাম, এটা আপনার হৃদয়ের কথাগুলি প্রতিধ্বনিত হোক ড্রিমস অ্যাভিনিউতে, আমি সেটা চাই। তাই আপনি কি চান, কেমন কনসেপ্ট পছন্দ করেন, কি পছন্দ করেন, সবকিছু আমাকে জানাবেন, আমি সর্বান্তকরণের চেষ্টা করবো সেটা পালন করার জন্য। তবে হৃদয়ের গভীর এটা বিশ্বাস করবেন, এই শোটা আপনার, আমার যত না তার থেকে অনেক বেশি এটা আপনার শো। ওকে, সো এটাকে অন করুন আর এসএমএস করুন, প্রথমে আরে লিখে স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখুন, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। কারণ হচ্ছে একটা, এটা কিন্তু আপনারই শো, আপনার এসএমএস করে এটাকে টিকিয়ে রাখতে হবে। ওকে, সো আমরা সিকুয়েল গান আবার ফিরে যাই। মৌসুমী হচ্ছে ফিডব্যাকের অসম্ভব রকম জনপ্রিয় এবং বিখ্যাত একটা গান। প্রথমটা ছিল উল্লাস অ্যালবামে, এবং গানটা এত বেশি জনপ্রিয়তা পেল যে মৌসুমী নামনি তরুণীদেরকে এবং রাস্তায় ঘুরে বেড়ানোটা বা কোথাও বের হওয়াটা খুব অসম্ভব হয়ে গেল ওই গানটা রিলিজ হওয়ার পরে। সবাই এই গানটা তাদেরকে শোনাতে, যাদের নাম ছিল ওই শুরুতে মৌসুমী, লেট 80s আর্লি 90s মিড 90s ওই সময়ের কথা বলছি আমি। তো মৌসুমী কিন্তু এই অসম্ভব ব্যাসম্ভব দুই রকমের জনপ্রিয়তা দেখে পরে বাধ্য হয়ে মৌসুমী পার্ট 2 বের করা হয়েছিল, এবং সেটাও দুর্দান্ত জনপ্রিয়তা পেয়েছিল। সো লেটস এনজয় মৌসুমী 1 ফার্স্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন আপনার নির্ঘুম বন্ধু রাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 11:31 এবং একটা ডিফারেন্ট শো আজকে আমরা করছি, যার নাম হচ্ছে দ্য সিকুয়েল শো। সো ইটস ড্রিমস অ্যাভিনিউ দ্য সিকুয়েল শো, নামেই পরিচয়। যে গানগুলো এত বেশি জনপ্রিয়তা পেয়েছিল, যার ফলে বাধ্য হয়েছিলেন সেই শিল্পী বা সেই ব্যান্ড এটার দ্বিতীয় পর্ব করতে, এবং শ্রোতাদের অব্যাহত চাহিদার প্রেক্ষিতে অথবা নিজেদের নিছক ভালো লাগা থেকে এক্সপেরিমেন্ট করার তাগিদ থেকে এরকম গানগুলো নিয়ে আজকে শোটা হবে, অর্থাৎ যে গানগুলোর সিকুয়েল হয়েছে। যেমন আজকে আমরা যে গানগুলো শুনলাম, প্রথম গান দুটো ছিল অর্থহীনের, প্রথমে চাইতে পারো 1 আমরা শুনলাম, এবং তারপরে চাইতে পারো 2, এবং তারপর একটু আগে আমরা শুনলাম, এটা বেশ আগের গান, ফিডব্যাকের প্রথম গান ছিল মৌসুমী, এবং পরেরটা ছিল মৌসুমী সেকেন্ড পার্ট 2। সো আজকে আমি জানি না এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, আপনার কেমন লাগছে, বা আপনি কোনো ইনপুট দিতে চান কিনা, আপনি কোনো পছন্দের গান যদি এরকম থাকে যেটা সিকুয়েল বের হয়েছে বাংলা ইংরেজি যে কোনো ভাষায়, আমাকে সেটা জানান, আমি প্লে করার চেষ্টা করব। আর আজকের শো এইরকম গানগুলো নিয়েই হবে। তার পাশাপাশি অবশ্য সবসময় যা করেন আপনি আপনার নিজের একান্ত কথাগুলো
আনন্দ বেদনা কাব্য, সেগুলো আমাকে জানান প্রত্যেক শুক্রবার রাতে, আজকেও জানাবেন অবশ্যই। এবং তার পাশাপাশি যদি কাউকে উইশ করতে চান, কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান, ডেফিনেটলি ডিয়ার ফর ইউ ডিয়ার, কজ এটা আপনার শো। আমি আজকে বারবার একটা কথা বলছি, বিকজ আমি সবসময় সেভাবেই মনে করে এই শোটা করি যে আসলে এটা আপনার শো। নিশ্চয় আমি সৌভাগ্যবশত এখানে বসার সুযোগ পেয়ে সেটা কন্ডাক্ট করার সুযোগ পেয়েছি, অ্যান্ড আই এম গ্রেটফুল ফর দ্যাট। বাট এটা আপনার শো, অবশ্যই ইয়োর শো। অবশ্যই আমাকে দিয়ে আপনার কথাগুলোই বলিয়ে নিন, আমি আপনার সেবার আসলে 2টো পর্যন্ত থাকবো। কয়েকটা SMS এসছে, আমি সেগুলো পড়ি। আমাকে মিরপুর 13 নম্বর থেকে বৃষ্টি SMS পাঠিয়েছেন। আপনি যে গান দুটো কথা বলেছেন সেটা আমার মাথায় আগিয়ে ছিল এবং প্লেলিস্টে থাকবে, একটু অপেক্ষা করুন জাস্ট। হ্যাঁ, শাহিনুর খিলগা থেকে তার একটা ভাবনার কথা জানিয়েছেন, নারীদের পরিবর্তন সম্পর্কিত একটা SMS পাঠিয়েছেন, যুগে যুগে নারীরা কিভাবে বদলে যাচ্ছে। তো দেখা যাক তিনি কি বলেছেন শাহিনুর। কালো কাজল এবং লাল টিপের দিনগুলো বদলে গিয়ে কখন যে কালো সানগ্লাস আর লাল স্কার্ফের দিন চলে এসেছে তিনি বুঝতে পারেননি। আমিও পুরোপুরি বুঝতে পারিনি আপনি কেন এই সেমিস্টার হঠাৎ করলেন, বিকজ কালো কাজল এবং লাল টিপগুলো অসম্ভব সুন্দর করে তোলে নারীকে। বাঙালি নারীদের সৌন্দর্যের অন্যতম প্রধান প্রতিভূ এবং অনুষঙ্গ বলতে আমি আমি এই দুটোকে বুঝি। এই দুটো আমার খুব ভালো লাগে, লাল টিপ বা কালো কাজল। তো তার পাশাপাশি আবার একটা কালো সানগ্লাস অথবা অন্যরকম রঙিন সানগ্লাস অথবা স্কার্ফ পরা যাবে না এমন কিন্তু কোনো কথা নেই। আমার স্কার্ফের প্রতিও ব্যাপক দুর্বলতা আছে, এবং স্পেশালি মেয়েদের যেটা খুব সানগ্লাসের কারেন্ট ট্রেন্ড, অনেক বড় ফ্রেমের সানগ্লাস, আই অলসো লাভ দ্যাট। সো আমার কাছে মনে হয় যে এক ধরনের গেট আপ সবসময় পড়তে হবে, এটা এরকম কোনো বিধান নেই। কারণ আপনি যেমন মনে করুন আপনি সমুদ্রে বেড়াতে গেলেন, বৃষ্টির সময় একরকম সৌন্দর্য, অদ্ভুত সুন্দর, সেই সৌন্দর্য অন্য কোনো সময় আপনি তার সাথে তুলনা করতে পারবেন না। আবার শীতের সময়টাতে কুয়াশার ভেতরে সেই সমুদ্রের সৌন্দর্য অন্যরকম, এবং আবার দিনের বেলা একরকম সৌন্দর্য, রাতের বেলা আরেক রকম সৌন্দর্য। এবং শুধু সমুদ্র না, জীবনের অনেক ব্যাপারে যে এক সময় সেটার একরকম অবয়ব সৌন্দর্য এবং আরেক রকম অন্য সময় সেটার অন্যরকম। আমি যদি আরো গভীরে যাই, কখনো নারী মাতৃত্বের সৌন্দর্যে অসাধারণ, মহিমান্বিত, অতুলনীয়, পরম মমতায়, পরম ভালোবাসায় পৃথিবীর সবটুকু স্নেহতা ধারণ করেন। আবার কখনোই সেই নারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেমিকা হয়ে অকাতরে বিলিয়ে দেন তার ভালোবাসা কোনো এক যুবার উদ্দেশ্যে। সো একই মানুষের যেমন এক এক সময় এক এক রকম রং ঢং অবয়ব পরিবর্তন হতে পারে, প্রকৃতিরও তেমন হতে পারে। তাই কালো কাজল বা লাল টিপি সবসময় পড়তে হবে বিষয়টা এমন না। সে একই মেয়ে কালো সানগ্লাস, লাল স্কার্ফ এবং খুব হাল ফ্যাশনের একেবারে ট্রেন্ড অনুযায়ী খুব স্টাইলিশ কিছু পড়তে পারে। আই ডোন্ট ফাইন্ড এনি প্রবলেম দেয়ার, যদি সেটা সুন্দর হয়, শালীন হয়, মার্জিত হয়, এবং যদি সেটা অবশ্যই ভালো লাগার তৈরি করে, আমার কাছে যেটা মনে হয়। সো সরি, আমার কাছে শাড়ি, কামিজ, ওয়েস্টার্ন গেট আপ সবকিছুই ভালো লাগে। সো আমি কোনোটারই বিপক্ষে না, বাট অবশ্যই যেটাই পড়ুন না কেন বা যেটাই পড়া হোক না কেন সেটা অবশ্যই সুন্দর এবং মার্জিত হতে হবে। এটা হচ্ছে আর কি সৌন্দর্যবোধের প্রথম শর্ত। আমি জানি না শাহিনুর কোন প্রেক্ষাপট থেকে এটা লিখলেন। আমি তো ভাবতেই পারি না যে সানগ্লাস বা স্কার্ফ পরা কোনো মেয়েকে দেখবো না একটা সময়, এটা হতেই পারে না। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এটা। অনামিকা আমাকে জানিয়েছেন সায়েন্স ল্যাব থেকে, আমার পুরনো বন্ধু, এবং তিনি কিছুদিন পর পর SMS করেন, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে মাঝখানে বহুদিন খবর থাকে না, এরপরে 2 মাস পরে 3 মাস পরে SMS করেন। নিশ্চয়ই আমাকে ভুলে যাওনি, শুধু একটা কথা বলা আছে, আপনার SMS করার কোনো দরকার না। আপনি যদি 20 বছর পর আমাকে SMS করেন অনামিকা, আমি আপনাকে মনে রাখবো, বি শিওর অফ দ্যাট। ওকে, শার্লি খুব সুন্দর SMS পাঠিয়েছেন, সেটা হচ্ছে যে হঠাৎ ঘুম ভাঙা চোখে আরক্তিম সন্ধ্যা, গির্জার ঘন্টা, বুনো গোলাপ, টিনের চালে বৃষ্টি, জ্যোৎস্না স্নাত মায়ের মুখে রূপকথা, স্মৃতির উঠোন আজও রহস্য মাখা। সুন্দর SMS। ছায়া আমাকে জানালেন যে আম্মু এবং আপুকে নিয়ে শুনছেন, তার SMS না পড়লে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। এখন প্রেস্টিজ রক্ষা হলো নিশ্চয়ই। নির্জন আপু হঠাৎ করে এরকম সংশয়বাদী SMS কেন? সব ঠিকঠাক হয়ে যাক এই প্রত্যাশা। আর SMS করার নিয়মটা একটু বলে দেওয়ার আগে বলি যে কি নিয়ে SMS করবেন। চিরাচরিত সবসময় যেভাবে SMS করেন, আপনার নিজস্ব কথাগুলো, ভাবনাগুলো, সেগুলো অবশ্যই করবেন। কোনো সং রিকোয়েস্ট থাকলে করবেন, তবে যে গানগুলোর সিকুয়েল হয়েছে আজকে শুধু সেই গানগুলোই প্লে করবো। কাউকে ডেডিকেট করতে চাইলে তাও বলতে পারেন। প্রথমে RA লিখবেন, রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। সো লেটস গো ব্যাক টু আওয়ার মেইন থিং। আজকে হচ্ছে আমাদের দ্য সিকুয়েল শো। এখানে আমরা সিকুয়েল গানগুলো শুধু প্লে করছি। প্রথমে ছিল চাইতে পারো বাই অর্থহীন, মৌসুমি বাই ফিডব্যাক। এবার একটু ইংরেজি গানগুলোর দিকে আমরা যাই। মেটালিকার আনফরগিভেন হচ্ছে তাদের অনেক অনেক বেশি জনপ্রিয় একটা গান এবং ভয়াবহ রকমের জনপ্রিয় একটা গান ছিল, এবং এতটাই জনপ্রিয় মেটালিকা বাধ্য হয়েছে এটার সেকেন্ড ভার্সন করতে। মেটালিকা যেটা রিলোড অ্যালবামে ছিল, দ্য আনফরগিভেন পার্ট 2, এবং
সেটাও এত বেশি জনপ্রিয়তা পেল, মেটালিকা বাধ্য হয়েছিল আনফরগিভেন পার্ট 3 করতে, যেটা ছিল সেন্ট অ্যাঙ্গার অ্যালবামে প্রবাবলি, যদি আমি ভুল না করে থাকি। সো একটা গানের 3টা এপিসোড বের হয়েছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে গানটা কত বেশি জনপ্রিয়। সো 3টা আজকে আমরা প্লে করতে পারছি না, প্রথম দুটো শুনবো, আনফরগিভেন 1 অ্যান্ড আনফরগিভেন 2। লেটস এনজয় ইট, একটু পরে ফিরছি। সো ফ্রেন্ডস, হোয়াটস আপ? সো শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। স্পেশাল একটা এপিসোড হচ্ছে যার নাম হচ্ছে দ্য সিকুয়েল শো। একটু আগে আমরা শুনলাম মেটালিকার দ্য আনফরগিভেন এবং তারপরটা ছিল দ্য আনফরগিভেন পার্ট 2। দুটোই অসাধারণ, সিম্পলি অসাধারণ, একটার সাথে আরেকটা তুলনা হয় না, দুটো দু রকমের সুন্দর। দুটোই এত বেশি জনপ্রিয় হয়েছিল, এরপরে কিন্তু মেটালিকা বাধ্য হয়েছিল আরেকটা এপিসোড করতে এই গানের আনফরগিভেন পার্ট 3। এখন আমার কথার পেছনে একটু ডিফারেন্ট মিউজিক শুনছেন, এটাই কিন্তু আনফরগিভেন পার্ট 3। 3টা হয়তো প্লে করা সম্ভব না, এই জন্য আমি কথার ফাঁকে যতটুকু শুনিয়ে দিতে পারি, দিস ইজ দ্য আনফরগিভেন 3। ডেথ ম্যাগনেটিক অ্যালবামে ছিল এই গানটা, আমি আগেরবার ভুল বলেছিলাম, সেইন্ট অ্যাঙ্গার না, ডেথ ম্যাগনেটিকে। মিউজিকটা অসাধারণ না, স্বীকার করতেই হবে, সিম্পলি সুপার। ইন্ট্রোটা আসলে অনেক বেশি সুন্দর গানটার। সে যাই হোক, আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে আমি কয়েকটা পড়ি। আমার SMS পরে কনসেন্ট্রেশন দিতে প্রবলেম হচ্ছে, বিকজ আমার ব্রেইনের একটা অংশ বলছে লেটস এনজয় সং আনফরগিভেন পার্ট 3 হুইচ ইজ অ্যানাদার বিউটিফুল সং, আরেকটা অংশ বলছে SMS পড়া উচিত। একই গানের 3টা পর্ব প্লে করার সময় হয়তো পাবো না, তারপর কিছু SMS পড়ি। আমাকে SMS পাঠিয়েছিলেন যে বন্ধু, তিনি হচ্ছেন ড্রিম গার্ল, আমাকে SMS পাঠিয়েছেন, তিনি লিখেছেন যে দারুণ একটা শো হবে আজকে, আশা করছেন। কবিতার এপিসোড নিয়ে জানতে চেয়েছেন। 13ই ফেব্রুয়ারি হয়েছিল এবং 16ই ফেব্রুয়ারি চলে আসবে, 1 বছর হয়ে যাচ্ছে অলমোস্ট, তারপরও কেন শুনতে পাচ্ছেন না? রাইট, FM লাইব্রেরি অভিযাত্রিক এগুলোর কথা জানতে চেয়েছেন এবং আরও অনেকেই প্রশ্ন করছেন আমি অসুস্থ কিনা, এটা জানি না, এই প্রশ্ন সবাই করছেন কেন। আমি কমপ্লিটলি ওকে, শুধুমাত্র গলার একটু বসা, বেশি ঠান্ডা খাওয়ার কারণে, আর কিছুই না। আচ্ছা, একটা আর্জেন্ট কথা বলি, গানের ভলিউমটা একটু কমিয়ে। সেটা হচ্ছে যে এই যে FM লাইব্রেরি নিয়ে এত SMS আসছে, এবং আজকে আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলাম আসলে কেন, সমস্যাটা কোথায়, কেন হচ্ছে না। তো আমি যেটা উত্তরটা বের করলাম অনেক ভেবে, বিষয়টা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে একেবারে আমার মানে বাড়ির ভেতরের খবর বলতে হবে, এটা সমস্যার সমাধান, মানে সমস্যা কোথায় সেটা বলতে গেলে সেটা হচ্ছে যে গত বইমেলা আমি এত বেশি বই কিনেছিলাম, ভয়াবহ রকমের সংখ্যায় সেটা বেশি, এবং যার ফলে আমার বাসায় যতগুলো বুকশেলফ আছে সেগুলোর কোনোটাতেই তাদের ওই বইগুলোর জায়গা হয়নি। এবং গত বইমেলার পর অলমোস্ট 11 মাস 1 বছর হয়ে গেছে। আসলে ওই মানে ইজি এবং টাফ দুই রকম কাজে এত বিজি ছিলাম যে আমার নতুন একটা বুকশেলফ বানাই করেও বানানো হয়নি। এর মধ্যে 3-4 বার অ্যাটেম্প নিয়েছি যে আজকে বুকশেলফ কিনতে বা বানাতে যাবই, রওনা করেও যাওয়া হয়নি, এরকম বিভিন্ন কারণে অনেক সময় হয় না, মানে হয়ে ওঠে না। তো বুকশেলফও আমার বানানো হয়নি বা কেনা হয়নি নতুন করে, এবং ওই বইগুলোর কোনো ঠিকানাও হয়নি, যার ফলে বইগুলো এখন যদি আমার রুমে কেউ ঢোকেন, আমার বাসায় ঢুকে বের হয়ে যাবেন, এটা মানে একটা ডাস্টবিন মনে করে, বিকজ বিছানা টিছানা সব কিছু ওয়ার্ড্রোব অনেক গোছানো থাকে, কিন্তু আমার খাটের পাশে যে ডিভানের উপর এখন আশ্রয় হয়েছে সেই যাবতীয় বই, গত বইমেলায় যেটা কিনেছিলাম যে বইগুলো, এবং ওটাকে দেখলাম ডিভান বলে চেনা খুব কষ্টের, মনে হয় কোনো অস্থায়ী বই রাখার জায়গা, এবং খুবই এলোমেলো ভয়াবহ অবস্থা। মানে মনে হবে যে আইদার এই রুমের উপর দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, অথবা অন্য কোনো বড় যুদ্ধ, মহাযুদ্ধ হয়ে গেছে এটার উপর দিয়ে। সো যতদিন পর্যন্ত না আমি বুকশেলফ নতুন একটা কিনছি বা বানাচ্ছি, এই সমস্যার সমাধান আমার মনে হয় এটাই মূল সমস্যা। কারণ ওর ভেতর থেকে নতুন কোনো বই যে বের করা আর সমুদ্র থেকে একটা 5 টাকার কয়েন তুলে আনা, দুটো একই রকমের কঠিন কাজ। তাই এই কারণে আমার নতুন কোনো বইও পড়া হচ্ছে না। যখনই মনে হয় যে না ওই বইটা একটু পড়ি, ওটা খুঁজতে গিয়ে আমি হারিয়ে যাই নিজেই বইয়ের মধ্যে। সেই ডিভানের উপরে লুটোপুটি খাই, কিন্তু বই আর খুঁজে পায় না। যেটা হয়, একটা বই খুঁজতে গিয়ে 20টা বই মাটিতে ফ্লোরে পড়ে যায়। সো এটাই হচ্ছে মূল সমস্যাটা, এই কারণে আমার বইও পড়া হচ্ছে না এবং FM লাইব্রেরিও করা হচ্ছে না। বাট আসার সংবাদ হচ্ছে নতুন আরেকটা বইমেলা যেহেতু চলে আসছে, আজকে জানুয়ারি 15 গেল, অতএব আমি জানি এই বইমেলাতেও প্রচুর বই কেনা হবে। সো আমাকে এর মধ্যেই জানুয়ারি 31-এর মধ্যে একটা বুকশেলফের ব্যবস্থা করতেই হবে, এবং করা হয়ে গেলে আমার ধারণা এই সমস্যার সমাধান ঘটবে। তখন আবার নিয়মিত উৎসাহ সহকারে বই পড়া হবে, এবং ফেব্রুয়ারি থেকে হোপফুলি নতুন করে আবার FM লাইব্রেরি নতুন আঙ্গিকে নতুনভাবে শুরু হবে ডেফিনেটলি। এবং এখন যেহেতু অনেকদিন পর FM লাইব্রেরি হবে, একটু ডিফারেন্ট ওয়েতে হবে, আগের চেয়ে একটু ভিন্নতা থাকবে, সেটা আমি এখনই বলছি না, একটা সারপ্রাইজ থাক। আগে থেকে আরো অনেক বেশি ইন্টারাক্টিভ হবে, আগে থেকে আরো অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে বলে আমার ধারণা FM লাইব্রেরিটা ফেব্রুয়ারি থেকে যখন শুরু করবে ইনশাল্লাহ। আর এই বুকশেলফ বিষয়ে
মার্ক টোয়েনের একটা ঘটনা মনে পড়লো। মার্ক টোয়েন হচ্ছে অসাধারণ একজন মার্কিন সাহিত্যিক। তো মার্ক টোয়েনের হচ্ছে আমার ডিভানের মতো, আমার রুমের মতো অবস্থা ছিল, যে তার বাসায় ঢুকলে দেখা যেত ফ্লোরে বই, বারান্দায় বই, এই বেডরুমে বই, ড্রয়িং রুমে বই, মানে সারা ঘরময় বই ছড়ানো। তো তার এক বন্ধু একবার বলেছিলেন যে তুমি এত বই সংগ্রহ করেছো কষ্ট করে, এতগুলো বই, আর সামান্য কয়েকটা বুকশেলফ সংগ্রহ করতে পারলে না, এইভাবে বই ফ্লোরে ঘরময় ছড়িয়ে রেখেছো। তো মার্ক টোয়েন তখন বলেছিলেন যে বইগুলো যেভাবে কালেক্ট করেছি, বুকশেলফ তো সেভাবে কালেক্ট করা যায় না। মানে সবগুলো বই তিনি এখান থেকে ওখান থেকে মেরে দিয়েছেন, এর কাছ থেকে ওর কাছ থেকে। বুকশেলফ তো আর ওভাবে মারা যায় না পকেটে করে। সো দ্যাট ওয়াজ আ মিস্ট্রি। আমার কারণ সেটা না, আমার কারণ ওই যেটা বললাম। সো আশা করছি বুকশেলফের সমস্যার সমাধান হয়ে যাবে এবং এই আইফিএম লাইব্রেরির সমস্যার সমাধান ঘটবে। নিশ্চয়ই সবাই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, কারণ গত এক বছরে আমি যত SMS পেয়েছি তার বেশিরভাগই মানে এফএম লাইব্রেরি বিষয়ক। আমি বুঝতে পারছি এবং আমার ভালো লাগে যে এই সেগমেন্টটা সবার এত প্রিয়। সো এটার কোনো মিথ্যা আশ্বাস না, ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ রেগুলার হবে আবার। ওকে, সো দ্যাটস এ প্রমিস। এবং আমাকে আরো বন্ধু SMS পাঠিয়েছেন। মিম আমাকে জানিয়েছেন যে ওই একই ধাঁচের SMS, তিনি আমাকে বলেছেন যে কোনো একটা এপিসোডে পুঁথি পড়েছিলাম, আবার পুঁথি পড়া যায় কিনা। ওকে, আমি মাথায় রাখলাম আপু আপনার পরামর্শটা। নিয়াজ, আপনি যে গানগুলোর রিকোয়েস্ট আমাকে পাঠিয়েছেন আমি অলরেডি প্লেলিস্টে সবগুলো রেখেছি, এবং তাহমিনা আমাকে যে গানটার কথা বলেছে সেটাও আমি প্লেলিস্টে রেখেছি। এখন পর্যন্ত আমাকে এমন নতুন গানকে উপহার দিতে পারেন না। আপনারা যে গানগুলো SMS পাঠাচ্ছেন সবই প্লেলিস্টে আছে। নতুন কোনো গান আমি চাচ্ছি যেটা আমার মাথায় কাজ করছে না এই মুহূর্তে। কনসেপ্টটা হচ্ছে দ্য সিকুয়েল শো হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ এর, যেখানে আমরা একটা গান জনপ্রিয় হওয়ার পরে আবার দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব বের হয়েছে, এরকম গানগুলো প্লে করছি। সো এরকম কোনো গানের কথা আমাকে জানান এবং আপনার মনের যে কোনো কথা আমাকে শেয়ার করুন। প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। সো এখন যে গানটা প্লে করবো নিশ্চয়ই জানেন এই গানটারও দুটো পর্ব হয়েছিল, দুটোই জনপ্রিয় হয়েছিল। হাসিমুখ বাই শিরোনামহীন এবং আবার হাসিমুখ বাই শিরোনামহীন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে ইরাজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 12:07 এবং আমি আমার কাছে হচ্ছে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে আজকের স্পেশাল এপিসোড দ্য সিকুয়েল শো, যেখানে আমরা সিকুয়েল হয়েছে এমন গানগুলো শুধু প্লে করছি এবং তার ধারাবাহিকতা আমরা একটু পরপর শুনলাম। প্রথমেই অর্থহীনের চাইতে পড়ার দুটো ভার্সন, দেন ফিডব্যাকের মৌসুমীর দুটো ভার্সন এবং তারপরে ছিল মেটালিকার দ্য আনফরগিভেন। তিনটাই আমরা প্রচ্ছন্নভাবে শুনেছি এবং তারপরে ছিল একটু আগে হাসিমুখ প্রথমটা এবং দ্বিতীয়টা শিরোনামহীনের গান। প্রথমটা অনেক বেশি জনপ্রিয় হয়েছিল এবং একটা গান দিয়ে আমার কাছে মনে হয় যে শিরোনামহীন একেবারে জনপ্রিয়তার উত্তুঙ্গে উঠে গিয়েছিল আমার কাছে মনে হয়। আর তার ধারাবাহিকতা তাদের সর্বশেষ অ্যালবাম, যেটা সেলফ টাইটেল অ্যালবাম ছিল, নাম একই নাম ছিল শিরোনামহীন, সেখানে এই গানটা ছিল তারা আবার হাসিমুখ। এবং তাদের একটা সাক্ষাৎকার আমি পড়েছিলাম যে তাদেরকে বলা হয়েছিল যে এই অ্যালবামের কোন গানটা নিয়ে আপনার সবচেয়ে বেশি অনুভূতি, আবেগ বা চ্যালেঞ্জ কাজ করছে। তারা বলেছিলেন আবার হাসিমুখ গানটার কথাই, কারণ প্রথমটা এত বেশি জনপ্রিয়তা পেয়েছে, সো দ্বিতীয়টা যদি তার মানোত্তীর্ণ না হয় তাহলে অনেক বড় একটা হতাশার জন্ম নেবে। এরকম একটা ব্যাপক একটা চ্যালেঞ্জ তাদের মধ্যে কাজ করছিল এবং আসলে এটাই হয়, প্রথম গানটা খুব বেশি জনপ্রিয় হয়ে গেলে যদি কখনো সেটা সিকুয়েল তৈরি হয় স্বাভাবিকভাবেই সেটা চ্যালেঞ্জ অনেক বেশি থাকে, কারণ সেটা নিয়ে প্রত্যাশা যেমন থাকে, আবার আগের গানটার সাথে যদি দ্বিতীয়টা একদম ওরকমের হয় তাহলে হয়তো অনেকে আবার নিতে পারেন না, মনে করেন যে না আগেরটা যেরকম হয়েছিল ওই রকমই হতে হবে, কেন এরকম হলো, এরকম অনেক সমস্যা থাকে। তাই দ্বিতীয় গানটা দিয়ে অর্থাৎ সিকুয়েল সং দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করাটা কিন্তু অনেক বেশি কঠিন প্রথমটার থেকে। সেটা মুভির ক্ষেত্রেও সত্যি, শিল্পের সব ক্ষেত্রেই সেটা সত্যি। তারপরেও যারা ক্রিয়েটিভ, যারা সৃষ্টিশীল, সৃজনশীল, তারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এবং সেজন্যই আসলে এরকম করে থাকেন। এবং আমরা যারা নিখাদ মানে গান ভালোবাসি তাদের জন্য পুরোটাই লাভ। আমরা একই গানের, অসাধারণ গানের একটা পরের এপিসোডে আমরা পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের লাভ। এবং আজকে সেরকম একটা শো হচ্ছে, এরকম গানগুলোই আমরা শুনছি। তবে এর পাশাপাশি প্রতিদিন যা হয় আজকেও তাই হবে এবং হচ্ছে আপনার হৃদয়ের কথা, ব্যথা, যে কোনো কিছু আনন্দ বেদনা আমাকে জানান। কাউকে কোনো কিছু উইশ করতে চাইলে বা ডেডিকেট করতে চাইলে তাও জানান। শুরুতেই বলে দিই একটু SMS করার নিয়মটা। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেজ ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। আমাকে তানজিলা নামের একজন SMS পাঠিয়েছিলেন, খুবই রোম্যান্টিক একটা SMS তার কোনো এক নিশ্চয়ই প্রিয় মানুষের জন্য। সেটা হচ্ছে যে প্রথম লাইনটা বাদই দিলাম, একটু বেশি রোম্যান্টিক। দ্বিতীয় লাইন থেকে পড়ি, হাঁটতে চেয়েছিলাম পা ফেলে একতালে, বন্ধ জানালা দিয়ে দেখেছি অন্ধকারে বিলীন হয়ে যাওয়া কোনো প্রান্তরে। আর জাকি আমাকে জানিয়েছেন যে খুব, ওনার কথাটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে আই অলওয়েজ ওয়ান্ডার ওয়াই বার্ডস স্টে ইন দ্য সেম প্লেস ওয়েন দে ক্যান ফ্লাই এনিওয়্যার অন দ্য আর্থ। যখন তাদের ডানা আছে এবং পৃথিবীর যে কোনো জায়গায় তারা ঘুরে বেড়াতে পারে, চলে যেতে পারে, তারপর একই জায়গাতে কেন থাকে, একই নিড়ে বারবার। বিষয়টা বেশ ভাবিয়ে তুললো আমাকে। এবং তারপরে লিখেছেন দেন আই আস্ক মাইসেলফ দ্য সেম কোয়েশ্চেন, এবং অ্যান্সারটা কিন্তু আপনি জানেন যে একই প্রশ্ন আপনিও নিজেকে করেন এবং অ্যান্সারটা পেয়ে যান। অ্যান্সারটা কি জাতি জানতে চায়। ব্লু নাইটিঙ্গেল আমাকে জানিয়েছেন আরেকটি ইন্টারেস্টিং, আজকের বন্ধুরা দেখি খুব ইন্টারেস্টিং এবং খুব পাজলিং, পারপ্লেক্সড হয়ে যাওয়ার মতো SMS পাঠাচ্ছেন।
যেমন ব্লু নাইটিঙ্গেল লিখেছেন, সে তুমি তোমরা মিলে যদি তোমাদের হয় তাহলে তুমি তোমরা আর তোমাদের মিলে সে একা কেন। ওরে বাবা, আমার এটা মাথার উপর দিয়ে গেল, অ্যান্টেনায় ক্যাচ করতে পারিনি। খুবই মানে ভাবিয়ে তোলার মতো একটা এসএমএস। সে তুমি এবং তোমরা মিলে যদি তোমাদের হয়, তুমি তোমরা এবং তোমাদের মিলে সে একা কেন। এর তাৎপর্য কি, কবি এখানে কি বোঝাতে চেয়েছেন জাতি জানতে চায়। আজকে আমি ফোন করবো না কাউকে, যদি করতাম আমি আপনাকে ফোন দিতাম এবং দিয়ে জিজ্ঞেস করতাম যে কবি কি বোঝাতে চেয়েছেন এই এসএমএস এর মাধ্যমে। এরপরে আমাকে যে বন্ধুটি এসএমএস করেছেন তার নাম কি দেখা যাক। তার নাম হচ্ছে অ্যালন গার্ল। আমরা তার আম্মুর জন্য সর্বান্তকরণে প্রার্থনা করছি। উনি অসুস্থ অনেকদিন থেকে, খুব দ্রুত যেন সুস্থ হয়ে যান। আমরা পরম সৃষ্টিকর্তার, পরম দয়ালু সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করছি। আয়েশা ধানমন্ডি বন্ধু, আপনি যে গানের দুটো পার্টের কথা বলেছেন, আমি এটার একটা পার্টই আমি শুনেছি, আমি সেকেন্ড পার্ট আছে বলে জানতাম না। এটা কোথায় যদি আমাকে একটু হেল্প করেন আমি ডেফিনেটলি প্লে করে ট্রাই করবো। আমি একটা ভার্সনই শুনেছি ওই গানটা। আর আমাকে জে জানিয়েছেন যে আমার ধারণা যদি কেউ কাছে আসতে চায়, এরকম প্রশ্ন, এতগুলো প্রশ্ন মানুষ হলে উল্টো দিকে দৌড় দিতে পারে। তো এসএমএসটা একটু পড়ি। এত যে কাছে আসতে চাও, কতটুকু সংযম আছে তোমার, এত যে ভালোবাসতে চাও তার কতটুকু উত্তাপ সইতে পারবে তুমি। ব্যাপক প্রশ্ন। ভাইভা বোর্ডে আমি একটু ইমাজিন করছি জিয়ান যে বসে আছে চেয়ারের এক পাশে এবং আরেক পাশে সেই ভাইভা দিতে আসা কোনো যুবা, এবং কঠিন 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 সব প্রশ্ন করা হচ্ছে। সে যাই হোক, এসএমএস করার নিয়মটা বলে দিয়েছি। সো আপনি আমাকে এসএমএস করুন গানের রিকোয়েস্ট করে অথবা নিজের যে কোনো কথা শেয়ার করে। আর এখন যে গানটা আমরা শুনবো আজকের দ্য সিকুয়েল শো এপিসোডে, এই গানটা নিয়ে কিছু বলার নেই, কোনো কথা হবে না এই গানটা নিয়ে, শুধু আওয়াজ হবে। দ্যাট মিনস গানটা আসলে একটা ইতিহাস, এটা নিয়ে পরিচয় করে দেওয়ার কিছু নেই। কিন্তু যেটা আসলে বেশিরভাগই জানেন না সেটা হচ্ছে যে এই গানটা অনেক বেশি জনপ্রিয়। এমন কোনো বাংলাদেশি আমার মনে হয় নেই, তরুণ, স্পেশালি তরুণ বয়সী শ্রোতা যারা, যে এই গানটা শোনেননি, এটা একেবারে নির্দ্বিধায় বলা যায়। কিন্তু এই গানটা যে একটা দ্বিতীয় এপিসোড বের হয়েছিল, এই গানটা যে একটা সিকুয়েল আছে, এটা বেশিরভাগ শ্রোতাই জানেন না। এবং প্রথমটা যতটা আলোচিত, দ্বিতীয়টা ততটাই অনালোচিত। আমি কারণটা জানি না, কারণ দ্বিতীয় গানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অন্যরকম একটু, কিন্তু লিরিক্সটা সুন্দর এবং আমার কাছে ভালো লাগে গানটা। এটা আমি আগের অনেকবার প্লে করেছিলাম আমার শোতে, যে ওই গানটার সিকুয়েল হিসেবে আরেকবার আজকে করছি। আমি ড্যাম শিওর যে দ্বিতীয়টা বেশিরভাগ শ্রোতাই শোনেনি। সো ইতিহাস কোন গানটাকে সেটা শুনি। সো ফ্রেন্ডস, আমরা শুনলাম এতক্ষণ চলো বদলে যায়, এলআরবির সেই বিখ্যাত, অতি বিখ্যাত গানটা। আর যেটা আমি বলেছিলাম শুরুতে যে অনেকেই জানেন এটার একটা সিকুয়েল পরবর্তীতে হয়েছিল। এই গানটা বেরিয়েছিল এলআরবির সুখ অ্যালবামে, যেটা 1993 সালে বের হয়। এবং এলআরবির সবচেয়ে জনপ্রিয়, এখন পর্যন্ত আমার মনে হয় আয়ুব বাচ্চু এলআরবির সব থেকে সর্বাধিক, একেবারে নিঃসন্দেহে সর্বাধিক জনপ্রিয় গান হচ্ছে এটা। আর এই গানটার এত বেশি জনপ্রিয়তা আছে সেইটা এক পাশে রাখি, অন্য যে কথাটা বলতে চাই, গানটার লিরিক্সটা কিন্তু আসলে এমন একটা ঘটনার বা একটা গল্পের ইঙ্গিত দেয় যে দুটো মানুষ একসময় খুব পাশাপাশি ছিল, অসম্ভব সুন্দর একটা সম্পর্ক ছিল, হয়তো একসাথে দীর্ঘ পথ পাড়ি দেওয়া হয়েছে, কিন্তু তারপরে অবশ্যই সেই যেভাবে মেঘ আসে, ঝড় আসে এবং একটা সময় একটা দূরত্ব তৈরি হয়ে যায় এবং চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়, হাতের বাঁধনটা আলগা হয়ে যায়, শিথিল হয়ে যায়, সেরকম হয়তো কিছু হয় এবং দুটো মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। তারপরও পুরোপুরি কি সেই মানুষটাকে নিশ্চয়ই ভুলে যাওয়া সম্ভব হয়নি। এবং সেই অনুভূতি থেকে কিছু কথা বলা হয়েছে, চলো বদলে যাই, তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার যতটুকু অপরাধ ছিল তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায়। একটা উদাত্ত আহ্বান জানানো হয়েছে, চলো আবার নতুন করে শুরু করি, সব ভুল সব কিছুকে পেছনে ফেলে সব কিছু ভুলে গিয়ে দুপায়ে দোলে এগিয়ে যায় নতুন একটা সুন্দর আগামীর দিকে, নতুন করে আবার সব শুরু করি। There's always a tomorrow, tomorrow never dies, just like that movie name. সেরকম একটা উদাত্ত আহ্বান বলা হয়েছে গানটাতে, কিন্তু ওই পাশ থেকে কি উত্তর এসেছে সেটা কিন্তু আমরা জানি না, যে এই উদাত্ত আহ্বানের পরে সেই মানুষটা কি ফিরে এসেছিল হাত বাড়িয়ে, নাকি সেই উদাত্ত আহ্বানকে ফিরিয়ে দিয়েছিল এবং ব্যবধান আর কোনোদিনই ঘটেনি, নাকি দূরত্বে সেই দেয়ালটা মুছে গিয়েছিল বা ঘুচে গিয়েছিল এক নিমেষে এই উদাত্ত আহ্বানের পরে, আমরা কিছুই জানি না। তবে নিশ্চয়ই জানতে ইচ্ছে হয় যে এই উদাত্ত আহ্বানটা কি বিফলে গেল, নাকি ভালোবাসার একটা অমর মহাকাব্য রচিত হলো এই গানের পরে, সেটা আমাদের জানতে ইচ্ছে হয়। তো সেই উত্তরগুলো আমরা পাবো কিন্তু দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বের নাম হচ্ছে বদলে গিয়েছে সময়। প্রথম গানটার নাম ছিল চলো বদলে যাই এবং দ্বিতীয় গানটা হচ্ছে ঘুমন্ত শহরে অ্যালবামে ছিল, এটা 1995 সালে রিলিজ হয়। সেই অ্যালবামের পঞ্চম বা ষষ্ঠ গান এটা, এবং আমি 1995 দিয়ে যখন প্রথম গানটা শুনি আমার ব্যাপক ভালো লেগে গিয়েছিল গানটা। স্টিল আই লাভ দ্য সং। সেকেন্ড পার্টও ডেফিনেটলি, প্রথমটা তো কিছু বলার নেই। তাহলে আমরা শুনে ফেলি বদলে গিয়েছে সময়, বদলটা কেমন হলো, ভালোর দিকে নাকি মন্দের দিকে। সো লেটস এনজয় দ্য সেকেন্ড পার্ট। আর আমাকে এসএমএস করবেন অবশ্যই যে কোনো কিছু জানিয়ে 6969 এই নম্বরটাতে।
হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে মধ্যরাতের আগন্তুকের আজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, স্বপ্ন সড়ক, এবং আপনি শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM। আজকে আমরা একটা স্পেশাল এপিসোড করছি যার নাম হচ্ছে দ্য সিকুয়েল শো, এবং সেখানে যে গানগুলোর সিকুয়েল আছে শুধুমাত্র সেই গানগুলো এলিজিবল, সেই গানগুলোই আমরা প্লে করছি এবং সেই গানগুলোই শুনছি। তার পাশাপাশি প্রত্যেক শুক্রবার ড্রিমস অ্যাভিনিউতে যা হয় আপনার হৃদয়ের কথাগুলো, বিনিময় ভাগাভাগি, অনুভূতিগুলো, আর কাউকে কোনো কিছু সব কিছুই হচ্ছে। এবার একটু গানে ফিরে যায়। যে গানটা শুনলাম একটু আগে সেটা হচ্ছে যে প্রথমটা ছিল চলো বদলে যায়, সেই অবিস্মরণীয় গানটা এলআরবির, এবং সুখ অ্যালবাম থেকে নেওয়া হয়েছিল গানটা। আর তারপরে গানটা আমি কিছু প্রশ্ন করেছিলাম যে মানে এরপরে কি হয়েছিল যাতে জানতে চাই, এরকম একটা ব্যাপার ছিল। তো পরবর্তী গানটা যেটা হচ্ছে বদলে গিয়েছে সময়, সেটা শুনে আমরা জানলাম না, বিয়োগাত্মক কিছু না, দুঃখের কিছু ঘটেনি। অবশেষে তাদের দুটি মানুষের সব ভুলের ব্যবধান ডিঙিয়ে আবারও তো দুজন এক হয়েছিল। এবং লাইনগুলো খুব সুন্দর, এরকম যে আবার সেই তুমি, আবার সেই আমি, তবু শান্ত থেকেছি, বুকে টেনে নিয়েছি, ভুলে যেতে সব অতীতের দিন। এবং এ থেকে আসলে আমার কাছে মনে হয় ইন্সপায়ার হওয়ার একটা বিষয় অবশ্যই আছে। সেটা হচ্ছে যে হয়তো অনেক ভুল হয়ে যায়, হয়তো অনেক ব্যবধান তৈরি হয়ে যায়, তারপরও সত্যি কি পারা যায় না সবকিছু ভুলে, সবকিছু ক্ষমা করে নতুন করে আবার এগিয়ে যেতে? অনেক সময় আসলে এমন কিছু হয়ে যায় যেটা আসলে কখনোই ক্ষমা করা হয়তো যায় না, বা যে ব্যবধান আসলে কখনো আর ডিঙানো যায় না। এটা মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে এমনও হয় হয়তো সম্ভব, কিন্তু সেই মানে আমি আমার জায়গা থেকে নড়বো না, অথবা আমার যে ইগো সেটাকে আমি স্যাক্রিফাইস করবো না, এরকম কারণে আবার অনেক সময় কিন্তু ব্যবধানটা ডিঙানো যায় না। এবং আমার কাছে মনে হয় যে বিষয়গুলো এরকম যে ইগোর কারণে আসলে ব্যবধানটা ডিঙানো হচ্ছে না, সেটা অবশ্যই এই গান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার মনে হয় তবু শান্ত থেকেছি, বুকে টেনে নিয়েছি, ভুলে যেতে সব অতীতের দিন, আবার সেই তুমি, সেই আমি। সময়টা বদলে দেওয়া যায়, বদলে গিয়েছো তুমি, বদলে গিয়েছি আমি, বদলে গিয়েছি সময়। তাই যদি সম্ভব হয়, যদি সম্ভব না হয় তাহলে কিছু আসলেই করার নেই, কিন্তু যদি সম্ভব হয় তাহলে সময়টা বদলে দেওয়া যায়, ঠিক এই গানের মতোই। আবার সেই তুমি, আবার সেই আমি, ঠিক একইভাবে হাতে হাত রেখে নতুন কোনো অজানার উদ্দেশ্যে। অদ্ভুত সুন্দর নিশ্চয়ই একটা ব্যাপার হবে তাহলে। যাই হোক, আমি SMS এ ফিরে যাচ্ছি আবার। আমাকে নাজনীন জানিয়েছেন, আপু আপনি যে গানের কথা বলেছেন সেটা আমি প্লেলিস্টে অলরেডি রেখেছি, দেখা যাক সময় পেলে অবশ্যই প্লে করবো। পুরবী ফ্রম ফার্মগেট, নিউ লিসনার, এবং অনেক লিসনারই প্রত্যেক সপ্তাহে আমাদের সাথে জয়েন করেন। তাদের প্রতিনিধি হিসেবে একজন বা দুজনকে আমরা স্বাগত জানাই, এবং তার সাথে সবাইকেই আজকে তাদের প্রতিনিধি হিসেবে পুরবীকে স্বাগত জানাচ্ছি। গ্রিন রোডের মিষ্টির SMS পেলে, মিষ্টি আর তাসনুফা, হুইচ নেম শুড আই কল, তার SMS পেলে আমি সবসময় প্রীত হই, কারণ এবং একটা অভিমানও কাজ করে, কেন এই মেয়েটা সবসময় SMS করে না। এবং আমি তাকে মজা করে বলি আমার পার্সোনাল ডক্টর, কারণ একটা সময় ছিল যখন আমার ছোটোখাটো অসুখ বিসুখ কিছু হলেই, ঠান্ডা সর্দি কাশি হলেই আমি তাকে ফোন দিতাম, এবং মাগনা সব বিভিন্ন রকম ভালো ভালো সাজেশন নিতাম। তখনও সে মেডিকেলের স্টুডেন্ট, এবং আমি তখনই বুঝেছিলাম সে একদিন অনেক বিশাল ডাক্তার হবে, অনেক ট্যালেন্টেড ডাক্তার হবে। সো আশা করছি সেই আমার ধারণাটা নিশ্চয়ই মিথ্যে হয়নি। বাট এখন আমি মিস করি এরকম ছোটোখাটো কিছু হলে আমার পার্সোনাল ডক্টরকে, যে তুমি কিন্তু আমাকে এখনো বলোনি আমি তোমাকে ফোন দিতে পারি কিনা, এরকম আমার কোনো প্রবলেম হলে। সো কারণ আমার ঠান্ডা লেগেই থাকে, সো ফোন দেওয়ার অকেশন অনেক, জাস্ট ইউ লেট মি নো, ওকে শুড আই কল ইউ অর নট। আর তোমার পিচ্চির কি অবস্থা? আমার সিরিয়াসলি ওকে খুব দেখার ইচ্ছা, আমি আসলেই দেখতে চাই, এবং ওর নামটা আমি ভুলে গেছি, প্লিজ আমাকে আরেকবার লিখে জানাও, ওকে? আর সব সময় পাশে থেকে SMS করো, আর সবাইকে SMS করার নিয়মটা মনে করিয়ে দিই। সেটা হচ্ছে যে যদি কোনো গান শুনতে চান, যদি কোনো মনের কথা শেয়ার করতে চান, যদি যে কোনো কিছু লিখতে চান, বা দ্য সিকুয়েল শোতে যদি কোনো কিছু কন্ট্রিবিউট করতে চান, কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান, একটা ছোট্ট SMS করবেন, বেশি কিছু করতে হবে না। প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। সো আগের দুটো গান ছিল ইমোশনাল, আবেগে ভরা, এখন একটু আমরা রকিং দিকে চলে যাই, একটু হেডব্যাং এর সময়, একটু রিচার্জ হওয়ার সময়। অ্যান্ড হিয়ার কামস অর্থহীন উইথ সূর্য। So friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার চলছে ড্রিমস অ্যাভিনিউ, অনলি অন রেডিও আমার 88.4 FM। স্পেশাল একটা এপিসোড হচ্ছে যার নাম হচ্ছে দ্য সিকুয়েল শো, এবং নামেই যার পরিচয় ঠিক সেভাবেই হচ্ছে আমরা যে গানগুলোর সিকুয়েল আছে, এবং অর্থাৎ প্রথম পর্বটা অনেক বেশি ভালো হওয়ার পর, অনেক বেশি জনপ্রিয় হওয়ার পরে যে গানগুলোর দ্বিতীয় পর্ব করতে বাধ্য হয়েছেন শিল্পীরা, সেরকম গানগুলো আমরা প্লে করছি। এবং তার ধারাবাহিকতা একটু আগে আমরা যে গানটা শুনলাম সেটা হচ্ছে অর্থহীনের পরপর দুটো গান। প্রথমটা হচ্ছে সূর্য, যে গানটা অনুশীলন নামের একটা মিক্সড অ্যালবামে ছিল, 2003-এর দিকে বেরিয়েছিল এই গানটা। আর দ্বিতীয়টা হচ্ছে সূর্য পার্ট 2, যেটা হচ্ছে অসমাপ্ত 2 অ্যালবামে বেরিয়েছিল, এবং এটা হচ্ছে 2011-র দিকে বের হয়েছিল গানটা। 8 বছরের ব্যবধানে সূর্য 1 and 2
স্পেশালি আই জাস্ট লাভ দ্য সেকেন্ড পার্ট, আই মিন সূর্য টু। এই গানটা আমার ভীষণ রকমের ভালো লাগে এবং আমি যখন এই গানটা প্লে করি, একটা কথা বলে নেওয়া ভালো, ভাগ্যিস রেডিওতে দেখা যায় না, শুধু শোনা যায়। কারণ মানে কিছু আমার ফেভারিট রকিং গান আছে, ওগুলো প্লে হওয়ার সময় আমি যা করি স্টুডিওতে, ওটা আসলে টিভিতে দেখা গেলে মানে ব্যাপক ব্যাপক সমালোচনার শিকার হতাম আমি, এবং তীব্র আপত্তি আসতো সমাজের বিভিন্ন মহল থেকে, মানে হাত পা ছুড়ে উঠে হেড ব্যাং করে ভয় পাওয়া, মানে কখন যে স্টুডিও মাইক্রোফোন টাইক্রোফোন পড়ে যায় আমি এরকম ভয় থাকি। সো একটু আগে যখন সূর্য টু প্লে হচ্ছিল, সিম্পলি আই ওয়াজ, এবং এখন আমার ঘাটার ব্যথা করছে বিকজ অফ দ্য হেড ব্যাং। এবং আমি শ্রুতি অনেক পাগলামি করে এগুলো না দেখাই ভালো, এবং আমি সেফ সাইডে যে রেডিওতে দেখা যায় না আসলে, ট্রাস্ট মি, ইটস এ গ্রেট শেল্টার। সো আমি আবার এস এম এস গুলোতে ফিরে যাই। আমাকে এলমান নামের একজন মধ্যে এস এম এস পাঠিয়েছিলেন বেইলি রোড থেকে, বাট আমি যদি ভুল না করে থাকি, আমার লিসনারদের মনে রাখার ব্যাপারে আমার কিন্তু ক্ষমতা ব্যাপক ব্যাপক ভালো। এলমা নামের একজন বন্ধু আমাকে এস এম এস করতেন 2008-এর দিকে ধানমন্ডি থেকে। আপনি কি সেই এলমা কিনা আমি শিওর না, বিকজ এস এম এস এর প্যাটার্নটা আমার কাছে একরকম মনে হচ্ছে, বাট ইটস আফটার 7 or 8 years, সো আই এম নট শিওর অ্যাকচুয়ালি ইফ ইউ আর দ্যাট এলমা অর নট। আর এই আমাকে সানজানা নামের একজন নতুন বন্ধু এস এম এস পাঠিয়েছেন মোহাম্মদপুর থেকে, একটা রিকোয়েস্ট করেছেন খুব সুন্দর একটা গানের, এত সুন্দর একটা গান এবং আমার এত প্রিয় একটা গান যে আসলে এই রিকোয়েস্টটা ফেলে দেওয়াটা আসলে খুব দুঃখের, কিন্তু আজকে সেটা ফেলে দিতে হচ্ছে, বিকজ আজকে আমরা যে কনসেপ্টে শো করছি সেটা হচ্ছে যে গানগুলো শুধুমাত্র সিকুয়েল আছে, সেই গানগুলো আমরা প্লে করছি। সো আরেকদিন আপনার এই পছন্দের গান আমি ডেফিনেটলি প্লে করবো, বিকজ উই অল লাভ দিস সং। সেটা হচ্ছে দলছুটের একটা গান, আমি তোমাকেই বলে দেবো। আজকের মতো ক্ষমা চাচ্ছি আপনার কাছে। একা পাখি আমাকে জানিয়েছেন, ওয়াও গ্রেট কনসেপ্ট এবং সব সিকুয়েলের গান ভালো লাগছে, এবং সেকেন্ড চলো বদলে যাই দ্বিতীয় পার্টটা আগে শুনেছিলেন, কিন্তু এটা যে ওটার সিকুয়েল সেটা তিনি জানতেন না। এরকম অনেক কিছু জানতে পারবেন যদি ড্রিম সেভেনের সাথে থাকেন, তাই সাথে থাকুন এবং আমাকে অনেক কিছু জানতে দিন। আপনি কি ভাবছেন, আপনার মনে এখন এই মুহূর্তে কি অনুভূতি, বা কাকে কি ডেডিকেট করতে চাইছেন, আমাকে এরকম অনেক কিছু আপনি জানাতে পারেন এস এম এস এর মাধ্যমে। আপনার মোবাইল ফোনের এস এম এস অপশনে যাবেন, গিয়ে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন। যে নাম্বারটা সেটা হচ্ছে 6969। এখন আমরা তাহলে কোন গান দুটো শুনবো? একই ফিডব্যাকের একটা অলরেডি আমরা শুনেছিলাম একটা সিকুয়েল, সেটা হচ্ছে যে মৌসুমীর, এবং ফিডব্যাকের কিন্তু বেশ কয়েকটা আছে। সো এখন আমরা যেটা শুনবো সেটা হচ্ছে গীতি কবিতা। গীতি কবিতা নামে ফিডব্যাকের দুটো গান আছে, গীতি কবিতা 1 এবং গীতি কবিতা 2। ইন্টারেস্টিং হচ্ছে একই অ্যালবামে, বঙ্গাব্দ 1400 অ্যালবামে, এবং দুটো গানই অসম্ভব সুন্দর, দুটো গানই সুন্দর, ট্রাস্ট মি, দুটো গানই সুন্দর। তৃতীয়টা বেশি বিখ্যাত, আগে আমরা প্রথমটা শুনি তারপরে দ্বিতীয়টা শুনবো। বোনাস হিসেবে আমরা কিন্তু জয়ন্ত চট্টোপাধ্যায়ের করা এক টুকরো আবৃত্তিও গানের শুরুতে পাবো। সো লেটস এনজয়। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। স্পেশাল যে এপিসোডটা আজকে আমরা করছি সেটা নাম হচ্ছে দ্য সিকুয়েল শো, এবং যে গানগুলোর সিকুয়েল আছে অথবা যে গানগুলোর এক পর্বের জনপ্রিয়তার পরে আরেক পর্ব হয়েছিল পার্ট 2, সেরকম গানগুলো নিয়ে শুধুমাত্র আজকে আমরা প্লেলিস্ট বানাচ্ছি। এবং সেই সাথে অবশ্যই এস এম এস এর ভেতরে কোনো বাইন্ডিং নেই, আপনি যে কোনো কিছু নিয়ে এস এম এস বরাবরের মতোই করতে পারেন, আপনার নিজের যে কোনো কথা, একান্ত অনুভূতিগুলো, অথবা কোনো ডেডিকেশন, অথবা কোনো সং রিকোয়েস্ট, ডেফিনেটলি অবশ্যই সেটা এই সিকুয়েল সঙ্গের মধ্যেই হতে হবে। সব কিছুই আজকে থাকছে বরাবরের মতো, এবং আমি পার্সোনালি খুব এনজয় করছি আজকের এই নিউ কনসেপ্টের শোটা। আমি জানি না আপনি কতটা এনজয় করছেন। একটু আগে আমরা যে গান দুটো শুনলাম পরপর সিকুয়েল হিসেবে, সেটা হচ্ছে ফিডব্যাকের দুটো গান, গীতি কবিতা 1 এবং গীতি কবিতা 2। দুটো গানে অসাধারণ, কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে। মনে পড়ে তোমায় নিদারুণ ভালো লাগায়, আর তারপরেটা ছিল চোখ জলে ভেজা সাথে সাথে বালিশের ওপর শুয়ে গেছে। এই গানটা অনেক বেশি প্রিয় আমার। 1994 গানটা আমি প্রথম শুনি, ওই বছরই অ্যালবামটা রিলিজ হয় বঙ্গাব্দ 1400, এবং ওই অ্যালবামের মধ্যে সবচেয়ে যে গানটা আমি বেশি শুনতাম, অনেকগুলো গানই আমার প্রিয় ছিল, বিকজ ওই অ্যালবামটা আমার এমনিতেই অনেক বেশি প্রিয়, অনেক বেশি স্পেশাল। আমি একদিন বলেছিলাম, বিকজ আমার বাবার গিফট করা আমাকে প্রথম মিউজিক্যাল অ্যালবাম ছিল সেটা বঙ্গাব্দ 1400, সেজন্য এমনিতেই অ্যালবামটা আমার অনেক বেশি প্রিয়। আর যে গানটা সবচেয়ে বেশি শুনতাম ওই সময়টাতে সেটা হচ্ছে 94, 95, 96 ওই সময়টাতে, সেটা হচ্ছে এই গানটা, চোখ জলে ভেজা সাথে সাথে বালিশের উপর শুয়ে কাটছে অনেক রাত, ধন্যবাদ হে ভালোবাসা। ওই সময়টাতে একটা টিভি চ্যানেল বিটিভি এবং গীতি বিচিত্রা নামে একটা অনুষ্ঠান হতো, এখন বোধহয় হয় না সম্ভবত। ওই সময়ের বিটিভির অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান, এবং আমি নিজে যেটার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করতাম কবে গীতি বিচিত্রা হবে।
এর কারণ ছিল একটাই, যে অনেক আধুনিক গান হতো, একদম শেষ গানটা থাকতো একটা ব্যান্ডের গান। এবং এখন যেরকম ব্যান্ড মিউজিক অনেক বেশি এক্সপোজার পাচ্ছে, অনেক টিভি প্রোগ্রাম হচ্ছে, অনেক রেডিওতে তাদের গান প্লে হচ্ছে, ওই সময়টাতে দৃশ্যটা একেবারেই অন্যরকম ছিল। সারা মাস খুঁজলেও হয়তো টিভিতে ব্যান্ডের গান দু একটা খুঁজে পাওয়া যেত না, এরকম একটা মানে স্পেশালি যারা ওই সময় ইয়াং ব্যান্ড ক্রেজি এবং ব্যান্ড লাভার ছিলেন, তারা চাতক পাখির মতো অপেক্ষা করতেন বিটিভিতে কবে একটা ব্যান্ড শো হবে। এবং ব্যান্ড শো হতো সেই একেবারে 2 ঈদে বছরে বিশেষ অনুষ্ঠান যখন বিটিভিতে হতো, তখন 2 ঈদে 2টো ব্যান্ড শো হতো, ওই হচ্ছে ব্যান্ড শো। আর বিভিন্ন রকম অনুষ্ঠান মাঝে মাঝে গীতিবিচিত্রা মাসে একবার হতো, তো ওই মাসে যখন একবার হতো তাতে 12টা গান থাকতো একটা গীতিবিচিত্রা, এরকম 12টা 13টা, সবই আধুনিক গান। শুধুমাত্র শেষ গানটা থাকতো একটা ব্যান্ডের গান, এবং ওই শেষ গানটার জন্য আমি পুরো একদম ঘুম পাচ্ছে ঢুলু ঢুলু চোখ নিয়ে পরের দিন সকালে স্কুল, মানে সারা যে পুরো এমন হতো, ওর মধ্যে অনেক অখাদ্য গানও থাকতো, কিন্তু সেগুলো সব সহ্য করতে হতো, কারণ একদম শেষে থাকতো ব্যান্ডের গানটা। কারণ এটা ছাড়া ওই সময়টাতে আমার প্রিয় ব্যান্ড তারকাদের দেখবো, তাদের টিভিতে পারফরমেন্স দেখবো, তারা কিভাবে গিটার নিয়ে কারিগরি করছেন, ব্যাপক ভাবসা, মাথায় নষ্ট। মানে ওই সময় তার অন্যরকম একটা ফ্যাসিনেশন, একটা অন্যরকম শিভালরি কাজ করতো। মানে ব্যান্ড মিউজিশিয়ানদেরকে মনে হতো মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান, এরকম একটা মানে আমার কাছে তখন ওই সময়টা ছিল যে পৃথিবীর সব একদিকে, ব্যান্ড মিউজিক আরেকদিকে, মানে একদম নেশার মতো ছিল ওই সময়টা। তো সেই গীতিবিচিত্রার শেষ গানটা থাকতো ব্যান্ডের গান, এবং ভালো ভালো গান হতো সেখানে। অনেক ব্যান্ডের গান আমি সেখানেই প্রথম শুনেছি, যেমন উইনিং এর গান আমি ফার্স্ট শুনি গীতিবিচিত্রায়, এরকম বেশ কিছু ব্যান্ডের গান ফার্স্ট টাইম শুনেছিলাম গীতিবিচিত্রাতে। তো যে কথায় আমি ছিলাম সেটা হচ্ছে যে এই গানটা একদিন প্রচারিত হয়েছিল, গীতিবিচিত্রার শেষ গান ছিল এটা, চোখ জলে ভেসে সাথে সাথে। এবং মাকসুদুল হক যেমন দরদ দিয়ে গান গেয়ে থাকেন, তার অসম্ভব একটা বড় গুণ হচ্ছে যে উনি একদম গানের সাথে মিশে যান। মানে গান তো অনেকেই গান, কিন্তু মাকসুদুল হকের গান যখন শুনি মনে হয় যে একদম হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে গানটা গাইছেন, প্রত্যেকটা শব্দের ভেতরে তার আবেগ যেন মেশানো আছে। তো সেটা তো গানের কথা, এবং মিউজিক ভিডিওতে দেখলাম যে ভিডিওর ভেতরেও তিনি নিজেকে একেবারে মিশিয়ে দিয়েছেন, এবং ঠিকই ওই গানের লাইনের মতো একটা বালিশের উপরে, একটা বিছানায় একেবারে সেই উদাস হয়ে একটা বালিশের উপরে ভর দিয়ে মিউজিক ভিডিওটা করা হয়েছিল। মাকসুদুল হক বালিশের উপরে আধশোয়া হয়ে এই গানটার সাথে লিপসিং করছেন, চোখ জলে ভেজার সাথে সাথে বালিশের উপর শুয়ে কাটছে অনেক রাত। অদ্ভুত ছিল মিউজিক ভিডিওটা, আমি তো শোনার পরে আরো কাইত হয়ে গেলাম আর কি, ব্যাপকটা গানটা আমার ব্যাপক প্রিয় হয়ে গেল। আর কথাগুলো আসলেই সুন্দর, এবং আমার কাছে মনে হয় যে যদি নিজের ভেতরে একটা অন্যরকম আত্মশক্তি থাকে যে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আমার মনে হয় যেরকম স্পিরিটের যারা, যে সব দুঃখের ঘটনাকে মানে অতিক্রম করে, বা সব অনাকাঙ্ক্ষিত সব কিছু অতিক্রম করে আমাকে এগিয়ে যেতেই হবে, আমি হার মানবো না কোনো কিছুর কাছে, কারো কাছে, এরকম স্পিরিট যাদের আছে, আমার কাছে মনে হয় এই গানটা তাদের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং একটা গান হতে পারে। গীতি কবিতা 2, স্বাগতম হেই নিঃসংতা, কিন্তু তার মধ্যেও তিনি ভালো আছেন, বা ভালো থাকতে হবে তাকে, অন্যরকম একটা লড়াই। সে যাই হোক, অনেক কথা বললাম গীতি কবিতা নিয়ে। এরপরে একটু SMS পড়ে আমাকে রুবেল নামের একজন বন্ধু রায়ের বাজার থেকে SMS পাঠিয়েছেন, এবং রুবেল একজন অনেক ভালো শ্রোতা গানের, বোঝা গেল তার SMS দেখে। তিনি আমাকে লিখেছেন সেটা হচ্ছে গীতি কবিতা হলো বাংলাদেশের ব্যান্ডের সেরা গান, তার মতে যত গান আছে বাংলাদেশের ব্যান্ডে তার মধ্যে গীতি কবিতা সবচেয়ে সেরা। আর রুবেল আরেকটা তথ্য আমাকে দিয়েছেন, গীতি কবিতার 3 নম্বর পার্টও আছে, থার্ড পার্ট, সেটা হচ্ছে যে তুমিহীনতার কোনো যুক্তি নেই। এই গানটা নিয়ে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে তুমিহীনতার কোনো যুক্তি নেই, গানটা অসম্ভব সুন্দর একটা গান, অসম্ভব সুন্দর। আমার ব্যর্থতা, আমি এই গানটা এখনো পর্যন্ত প্লে করতে পারি না, আমি নিশ্চয়ই করবো। এটাও আমি ইন্টারেস্টিং হচ্ছে গীতি বিচিত্রাতেই শুনেছিলাম ফার্স্ট টাইম গানটা। তবে শেখ ইশতিয়াকের কণ্ঠে, প্রয়াত শিল্পী, অকাল প্রয়াত, এবং আরেকজন অসাধারণ গুণী শিল্পী, তার কণ্ঠে আমি প্রথম গানটা শুনেছিলাম। মাকসুদুল হকের সুর করা ছিল গানটা। প্রথমে মাকসুদুল হক তার জন্যই গানটা বানিয়েছিলেন, শেখ ইশতিয়াকের জন্য, এবং শেখ ইশতিয়াকের অকাল প্রয়াণের পরে মাকসুদুল হক এই গানটা নিজে আবার গেয়েছিলেন দ্বিতীয়বার। আমি দুটো ভার্সনই শুনেছি, দুটো ভার্সনই অসাধারণ, এবং গানটা অদ্ভুত একটা গান। মানে প্রত্যেকটা লাইনে বলা হচ্ছে যে তুমি নেই আমার কোনো অভিযোগ নেই, বারবার ঘুরে ফিরে এই কথাটাই বলছেন, তুমি নেই আমার কোনো অভিযোগ নেই। কিন্তু আসলে ব্যাপারটা উল্টো, প্রত্যেকটা গানে ভয়াবহ অভিমান, প্রত্যেকটা শব্দে মানে নিংড়ে পড়ছে অভিমানের কথা, পুরো কষ্টের কথা, এবং হৃদয় মানে বিদারক একেবারে অনুভূতির কথা, মানে প্রচন্ড অভিমানের একটা গান। কিন্তু প্রত্যেক লাইনেই গায়ক বলছেন তুমি নেই আমার কোনো অভিযোগ নেই। কিন্তু এটা যে গীতি কবিতা 3 কিনা এটা আমি জানতাম না, গানটার নামটা আমি এখনো জানি না এখনো। সো গীতি কবিতা যদি 3 হয়, আমি 3 হোক 4 হোক 5 হোক যাই হোক না কেন, আমি গানটা অবশ্যই প্লে করবো। আবার আমি ভুলে যাই, তুমি আমাকে প্লিজ নেক্সট উইকে একটা SMS করে আমাকে মনে করে দিও, আমি অবশ্যই প্লে করবো তুমি নেই আমার কোনো অভিযোগ নেই। আপাতত SMS পড়ছি না, শুধু SMS করার নিয়মটা মনে করে দিই। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। সিকুয়েল গান আমরা শুনবো, অথচ এটা হবে না, তা হবে না, তা হবে না। পিঙ্ক ফ্লয়েড। হ্যালো ফ্রেন্ডস,
ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধুরা আজকে আরেকবার, এবং চলছে শুক্রবার রাতের বিশেষ আয়োজন। শনিবার বলতে গিয়ে শুক্রবার, এখনো শুক্রবার বলতে গিয়ে প্রায় শনিবার চলে আসে। আমার বহু দিনের পুরনো অভ্যাস, এত সহজে যাবে না। সে যাই হোক না কেন, আমি মুখে বলতে যতই ভুল করি না কেন, এটা হচ্ছে শুক্রবার রাতের বিশেষ আয়োজন। এবং ড্রিমস অ্যাভিনিউ আপনাকে একটা অন্যরকম স্বপ্ন সড়কে নিয়ে ছেড়ে দেয় মানে আপনি বিষয়টা এরকম না যে আপনাকে নিয়ে ছেড়ে দিলাম, আপনি পথ খুঁজে পাচ্ছেন, এরকম না। ছেড়ে দেয় মানে আপনি সেখানে থাকবেন, আমিও আপনার সাথে থাকবো, আপনাকে সহায়তা করবো স্বপ্ন দেখতে এবং স্বপ্ন ছড়িয়ে দিতে রাতের আকাশে, স্বপ্নগুলো ভাগাভাগি করতে। তবে আজকে একটা ভিন্ন কিছু হচ্ছে, যেটার নাম হচ্ছে দ্য সিকুয়েল শো, এবং সেখানে আমরা শুধুমাত্র এই গানগুলো শুনছি যেগুলোতে আসলে যে গানগুলোর সিকুয়েল হয়েছে এবং 2টো পার্ট বা 3টে পার্ট হয়েছে এরকম। যেমন একটু আগে আমরা যে গানটা শুনলাম সেটা হচ্ছে পিঙ্ক ফ্লয়েডের অসম্ভব রকম বিখ্যাত 2টো গান পরপর, অ্যানাদার ব্রেক ইন দ্য ওয়াল পার্ট 1 এবং পার্ট 3। পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো আমরা শুনলাম, যদিও এই গানটা 3টা পার্ট 3 একটা আছে। এবং আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি গানটা, বিকজ পিঙ্ক ফ্লয়েড নিয়ে নতুন করে বলাটা ধৃষ্টতা, আর এই গানটাও এত বিখ্যাত আসলে তেমন কিছু বলার নেই, বিকজ সবাই কম বেশি জানেন। তারপর একটু বলি, সেটা হচ্ছে যে দ্য ওয়াল অ্যালবাম, যেটা 1979 সালে রিলিজড হয়েছিল, এটা সেই অ্যালবামের গান। এবং আমার কাছে যেটা মনে হয় পিঙ্ক ফ্লয়েডের অন্যতম শ্রেষ্ঠ এবং অন্যতম জনপ্রিয় অ্যালবাম হচ্ছে দ্য ওয়াল। আর এই গানটার এই অ্যালবামটার স্পেশালিটিটা হচ্ছে যে দ্য ওয়াল হচ্ছে তাদের যে ভোকাল অ্যান্ড বেসিস্ট রজার ওয়াটার্স, মাই মোস্ট ফেভারিট পিঙ্ক ফ্লয়েড মেম্বার রজার ওয়াটার্স, তার জীবনের নানা রকম ঘটনা নিয়ে আসলে প্রত্যেকটা গান লেখা, এবং সবগুলো হচ্ছে তার জীবনের সাথে সম্পর্কিত এবং নিজের জীবন থেকে একেবারে বিভিন্ন স্টোরি তুলে এনে এই গানগুলো। যেমন অ্যানাদার ব্রেক ইন দ্য ওয়াল, যেটা পার্ট 1, সেটার ঘটনাটা হচ্ছে এরকম। রজার ওয়াটার্স যখন একদম জন্মের পরে যখন প্রথম বুঝতে শিখলেন, তখন থেকে দেখলেন যে আসলে তার বাবা নেই অর্থে যে একসময় ছিলেন, কিন্তু কোথায় যেন হারিয়ে গেছেন, অর্থাৎ সেপারেশন হয়ে গেছে এবং তাকে পাচ্ছেন, এবং পিতৃহীন অবস্থায় রজার ওয়াটার্সের জীবন শুরু হলো। এবং বাবার স্মৃতি বলতে তার কাছে শুধু ছিল সেই ফ্যামিলি অ্যালবামে তার কিছু ছবি, এবং সেজন্যই গানের লিরিক্সটাও সেরকম যে ড্যাডি হ্যাজ ফ্লোন অ্যাক্রস দি ওশেন লিভিং জাস্ট আ মেমোরি বিহাইন্ড আ স্ন্যাপশট ইন দ্য ফ্যামিলি অ্যালবাম, ড্যাডি হোয়াট ইউ লেফট বিহাইন্ড ফর মি। ড্যাডিকে প্রশ্ন করেছে আমার জন্য কি রেখে গেলে। এবং প্রথম গানটা ছিল সেটা। এবং তারপরের গানটা অ্যানাদার ব্রেক ইন দ্য ওয়াল হচ্ছে যে রজার ওয়াটার্স যখন স্কুলে ভর্তি হলেন, ওই সময়ের ব্রিটিশ স্কুলে অনেক শিশুদের উপর অনেক রকম কড়াকড়ি, অনেক মানে কোমলমতি শিশুদের উপর যে নির্যাতনটা হতো ভয়াবহ রকমের। এবং সেটা একটা মুভি আছে, এটা আপনারা দেখতে পারেন যদি কেউ ইন্টারেস্টেড ফিল করেন। অলিভার স্টোনের একটা আছে, অলিভার স্টোনের ডিরেক্টেড একটা মুভি, সেটা হচ্ছে যে দ্য ওয়াল। এবং পিঙ্ক ফ্লয়েডের এই অ্যালবামটা নিয়ে মুভিটা আসলে করা হয়েছে। এবং এই যে গানগুলোর মধ্যে যে রজার ওয়াটার্সের যে ঘটনাগুলো বলা হয়েছে, সেগুলি আসলে ভিজুয়ালাইজেশন বা পিকচারাইজেশন হয়েছে দ্য ওয়াল মুভিতে, অলিভার স্টোন পরিচালিত, সেটাও দেখতে পারেন। যা এই কথাগুলো বলছি স্পেশালি যারা পিঙ্ক ফ্লয়েড ফ্যান তাদের জন্য বটে, এবং সবার জন্যই। ভালো মিউজিক, ভালো ফিল্ম আপনার জীবনের অনেক মোড় ঘুরিয়ে দিতে পারে, এবং ভালো বই অবশ্যই, যেটা আমার নিজের ক্ষেত্রে অনেকবার হয়েছে। সো এবং দ্বিতীয় বিষয়টা ছিল আসলে সেই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একটা প্রতিবাদ। উই ডোন্ট নিড নো এডুকেশন, নো ডার্ক সার্কাজম ইন দ্য ক্লাসরুম, টিচার লিভ আস কিডস অ্যালোন। আর আমি থার্ড পার্টটা প্লে করিনি, কিন্তু সেটা ছিল এর আরেকটু পরের ঘটনা, যখন স্কুল লাইফ শেষ করে আরেকটু মানে তারুণ্যের প্রান্তে রজার ওয়াটার্স, তখন দেখলেন যে ড্রাগস এবং আর্মসের অনেক ছড়াছড়ি এবং হাতছানি এবং বিপথে যাওয়ার। এবং সেই অ্যানাদার ব্রেক ইন দ্য ওয়াল পার্ট 3 হচ্ছে আসলে সেই ড্রাগস এবং আর্মস নিয়ে। আই ডোন্ট নিড নো ড্রাগস টু কাম মি অ্যান্ড আই ডোন্ট নিড নো আর্মস অ্যারাউন্ড মি, এটা ছিল সেই গানের লিরিক্স। এবং তিনটাই আসলে একটা ভিন্ন রকম বিবাদের গান পিঙ্ক ফ্লয়েড। অ্যানাদার ব্রেক ইন দ্য ওয়াল পার্ট 1, 2 and 3 সবাই শুধু দেয়াল করছে চারপাশে, কেউ মুক্ত করছে না। এটা ছিল মূল এসেন্স এই ট্রিলজি গানের। এবার সবাইকে আরেকবার আমি এসএমএস করার বিষয়টা একটু বলে নিই। আপনার নিজের মনের যে কোনো কথা আমার সাথে শেয়ার করতে পারেন, যে কোনো কিছু, নিজের মনের কথা, অন্যের মনের কথাও শেয়ার করতে পারেন চাইলে, যদি আপনার জানা থাকে। আর যদি কোনো সিকুয়েল সং শুনতে চান বা কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান, তাও আমাকে লিখবেন। আপনার সেলফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। এখন আমি যে গান দুটো শুনবো সিকুয়েল শো এর সিকুয়েল সং হিসাবে, এটা একটা সময় অনেক জনপ্রিয়তা পেয়েছিল 2008-9 দিকে। এবং ওই সময় ব্যান্ডটা হঠাৎ করে এসেই একেবারে তুমুল জনপ্রিয় হয়ে যায়। এবং বাংলাদেশে ওরকম কোনো রিদম অ্যান্ড ব্লুজ বা হিপ হপ ব্যান্ড ছিল না, এবং তারাই প্রথম সফল হিপ হপ ব্যান্ড বাংলাদেশে আমার মতে। এবং তাদের দেখা দেখি আর অনেকগুলো ব্যান্ড গ্রুপ চেষ্টা করে, কিন্তু তারাই সবচেয়ে সাকসেসফুল ছিল। অবশ্য 2টো অ্যালবামের পরে, সম্ভবত 2টো বা 3টে অ্যালবামের পরে তারা অবশ্য মিউজিক থেকে চলে যায়। এবং ওই সময়টাতে ব্যাপক ক্রেজ ছিল ধরনের গান, বা স্পেশালি এই দুটো গান, এবং বেশি জনপ্রিয়তা পেয়েছিল, যার পরবর্তীতে আরেকটা গান তাদেরকে করতে হয়। এবং আমি একটা ওই সময়টাতে মাঝে মাঝে প্লে করতাম গানটা, বহু বছর প্লে করা হয় না। আজকে একটু পুরনো সেই স্মৃতিচারণ হয়ে যাক, একটু ইটস আ ফাঙ্কি, দিস আর টু ফাঙ্কি সংস। বহুদিন পরে আমরা শুনছি, দেখা যাক, আশা করি এনজয় করবেন। ইটস রিয়েলি ফানি। আবার জিকা বাই স্টোইক ব্লিস। Yo, this is Stoic Bliss. We doing this thing. Got my nigga Bishop, Kazi, Acid. 2 and 1, yo.
ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শোতে আপনাকে আরেকবার স্বাগত জানাই এবং আমার সাথে থাকার জন্য অনেক 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 বেশি ধন্যবাদ। আমি সত্যি খুশি। শুনলাম আমরা দুটো পরপর রিফ্রেশিং অ্যান্ড ফানি সংস। প্রথমটা ছিল যে আবার জিগায়, যেটা স্টোইক ব্লিসের প্রথম অ্যালবাম আলোকবর্ষ দূরে থেকে নেয়া, এবং দ্বিতীয়টা ছিল কল্পনার বাইরে তাদের দ্বিতীয় অ্যালবাম, সেটা থেকে নেয়, এবং এটার নাম হচ্ছে আবার জিগায়। এখানে একটা বিষয়ের কথা আমার মনে হয় বলা উচিত যে এই অ্যালবাম দুটো যখন বের হলো এবং স্টোইক ব্লিসের গান যখন প্রথম জনপ্রিয় হলো, তখন দুরকম মতবাদ ছিল। একটা হচ্ছে যে নতুন কিছু নতুন একটা ধারা আসলো এবং খুব ভালোভাবে তারা করছে, যে প্লিজ গো অন, ক্যারি অন ডুইং দিস, এবং একদল তাদেরকে অ্যাপ্রিসিয়েট করলো এবং আরেক দল হচ্ছে যে ব্যাপক সমালোচনা করলো, কি গানের লিরিক্স, কি গানের ভাষা, কি গানের মানে রীতি, বলিহারি মরি মানে জাত গেল, ধম্ম গেল, সমাজ গেল, এরকম একটা রব উঠেছিল আর কি। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি স্টোইক ব্লিসের পক্ষে এই কারণে, সেটা হচ্ছে যে একটা দেশের সঙ্গীতাঙ্গনে আমার মতে অনেক ধারার এবং অনেক প্রকরণের চর্চা হওয়া উচিত, এবং আদারওয়াইজ সবসময় যদি একটা দেশের মিউজিক ইন্ডাস্ট্রি বা সঙ্গীতাঙ্গন যদি সব এক ধাঁচের গান নিয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে শ্রীবৃদ্ধি, গতি, প্রকরণ এবং নানা রকম এক্সপেরিমেন্ট থেকে আসলে নতুন কিছু জন্ম নেয়। সেটা সব দেশের ক্ষেত্রে, সব সময়ের ক্ষেত্রে, সব সমাজের ক্ষেত্রে এবং শিল্পের প্রতিটি অনুষঙ্গের ক্ষেত্রেই সেটা সত্যি। সেটা মিউজিক বলুন, লিটারেচার বলুন, ড্রামা বলুন, ফিল্ম বলুন এবং পেইন্টিং বলুন, যে কোনো ক্ষেত্রে। এবং পেইন্টিংয়ের কথা যদি আমি ধরি, একটা সময় রিয়েলিজম ছিল এবং আস্তে আস্তে সেখানে আরও অনেকগুলো ধারারই ধীরে ধীরে জন্ম হয়েছে, একটার পর একটা, ইমপ্রেশনিজম, দাদাইজম, সাররিয়ালিজম এবং এরকম অনেকগুলো ইজমের একটা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে নতুন একটা ধারা যখন শুরু হয়, ব্যাপক একদল নিন্দুক চলে আসে এবং তারা নিন্দা টিন্দা করে অস্থির করে উড়িয়ে দেয়। পরবর্তীতে অবশ্য সবাই আবার সেটাকে গ্রহণ করে, তখন আবার সেটাই হয়ে যায় একটা বিশাল মহান শিল্প। তো এরকম অনেক ট্রেন্ড বিভিন্ন সময় লক্ষ্য করা গেছে, এবং একটা সময় যাদেরকে সবাই নিন্দার ঝড়, এবং এটা জীবনানন্দকেও সইতে হয়েছিল, রবীন্দ্রনাথকেও সইতে হয়েছিল যখন তারা নতুন কিছু করার প্রয়াস দেখিয়েছিলেন, মানিক বন্দ্যোপাধ্যায়কেও সেটা সহ্য করতে হয়েছে। তাই নতুন কিছু বা ভিন্ন ধারার কিছু করতে গেলে এরকম এক কাদা সমালোচনা জুটবেই, কিন্তু আমার কাছে মনে এরকম এই এক্সপেরিমেন্টের দরকার আছে, এবং এক্সপেরিমেন্ট কখনো সফল একটা পরিসমাপ্তিতে পর্যবসিত হতে পারে, যে ভালো কিছু আসলো এবং একটা নতুন ধারা দাঁড়িয়ে গেল। আবার সবসময় যে সুপ্রসন্ন হয় নিয়তি তা না, মাঝে মাঝে ব্যর্থ হয়ে যেতে হয় এবং হয়তো সেটা স্ট্রাগল করে একটা সময় হারিয়ে যেতে হয়। যেটাই হোক না কেন, এই যে নতুন একটা ধারা নিয়ে চর্চা, আমার মনে হয় যে এটা অবশ্যই থাকা উচিত। এক্ষেত্রে সংকীর্ণতা বা কুপমণ্ডকতা থাকাটা আসলে উচিত নয় বলে আমি মনে করি। আর র্যাপ মিউজিক বা হিপ হপ মিউজিক আসলে পৃথিবীর সবগুলো উন্নত মিউজিক ইন্ডাস্ট্রিতে সবগুলো দেশেই সেটা হয়ে থাকে এবং অসম্ভব জনপ্রিয়, এবং তাদেরকে নিয়ে কেউ কিন্তু কোনো সমালোচনাও করে না, বিকজ সবাই জানে দিস ইজ র্যাপ মিউজিক, এটার মিউজিক এরকম হবে, লিরিক্স এরকম হবে, এবং সেখানে এই আপাত দৃষ্টিতে ফানি কথাগুলোর মাধ্যমে আসলে সমাজের অনেক অসঙ্গতি তুলে ধরা হয় এবং অনেক কিছুর বিরুদ্ধে প্রতিবাদও জানানো হয়, এবং সেটাকে একটা অন্যতম শক্তিশালী একটা ধারা বলেই গণ্য মিউজিকের। ফর এক্সাম্পল, এমিনেমের কথা যদি আমি বলি, আমার কাছে মনে হয় যে হি ইজ এ র্যাপার, কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞদের থেকেও আমার কাছে মনে হয় মহান এমিনেমকে, বিকজ মিউজিক সেন্স, মিউজিক কম্পোজিশন সবকিছু দুর্দান্ত, এবং তার লিরিক্সের মাধ্যমে যে তীব্র প্রচন্ড প্রতিবাদ তিনি সবসময় করেন অনাচার অবিচারের বিরুদ্ধে এবং সমাজের অনেক অসঙ্গতির বিরুদ্ধে। আমার মনে হয় যে সেটা অবশ্যই দরকার আছে, এবং শিল্প মাঝে মাঝে শুধুমাত্র মনোরঞ্জনের বিষয়, মানে মনোরঞ্জনের একটা মাধ্যম বা হাতিয়ার হিসেবে আবদ্ধ থাকে না, সেটা সমাজ পরিবর্তনের বা অনেক অসঙ্গতি দূর করার একটা হাতিয়ারও হয়ে যায়, বিশেষ করে যখন কোনো ক্রাইসিস পিরিয়ড থাকে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মানে এমিনেম ডিজার্ভস huge round of applauses from us always, all the time, every day and every night maybe. I really like him a lot. So আমার কাছে মনে হয় যে অবশ্যই একটা সময় বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির দিকে যদি আমরা তাকাই, 90-এর দিকে, আর্লি 90s থেকে বাংলাদেশের র্যাপ মিউজিকের বেশ একটা অন্যরকম মুভমেন্ট ছিল ওই সময়টাতে, বিশেষ করে চারু, আশরাফ বাবু, পার্থ বড়ুয়া, যিনি পরবর্তীতে সোলসের মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন, এরকম কয়েকজন, আশরাফ বাবু, চারু, পার্থ বড়ুয়া, এরকম কয়েকজন মিলে, পলাশ নামের একজন সিঙ্গার ছিলেন, এরা সবাই মিলে একটা অন্য সময় অনেকগুলো র্যাপ মিউজিক এবং খুব জনপ্রিয় হয়েছিল ওই সময়টাতে। ত্রিরত্নে একটা অ্যালবাম ছিল, গ্যাস্ট্রিক একটা অ্যালবাম ছিল, এবং হজবরলা একটা অ্যালবাম ছিল, এরকম অনেকগুলো বিখ্যাত র্যাপ মিউজিকের অ্যালবাম ওই সময়টাতে। ডিনামাইট একটা অ্যালবাম ছিল, আমার এখন প্রত্যেকটা অ্যালবাম তুমুল জনপ্রিয় হয়েছিল। এটা 92, 93, 94, 95, 96 এবং 97 পর্যন্ত এই ধারাটা ছিল। 97-এর পরে অবশ্য কোনো র্যাপ মিউজিকের অ্যালবাম আসেনি, কিন্তু প্রত্যেকটা অ্যালবামের এই অসম্ভব তুমুল জনপ্রিয়তা প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ সেই 90s-এর র্যাপ মিউজিক গ্রহণ করেছিল সানন্দ চিত্তে, এবং সেখানে অনেক কন্ট্রোভার্সিয়াল লিরিক্স ছিল, অনেক এক্সপেরিমেন্ট ছিল, কিন্তু তারপরেও মানুষ ভালোবেসে গ্রহণ করেছিল সেটাকে, সেই 90 দশকে। অথচ 2006-07 বা 2008-09 এসে, যেখানে আমাদের আরো অনেক বেশি এগিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে ব্যাপক সমালোচনা শুরু হলো এই স্টোইক ব্লিসকে নিয়ে। আসলে এখানে স্টোইক ব্লিস মুখ্য না, আমি আসলে যে বিষয়টাতে ইঙ্গিত করতে চাই সেটা হচ্ছে যে আমরা
সময়ের সাথে সাথে আসলে আরো এগিয়ে যাওয়া উচিত মানসিক দিক থেকে, উৎকর্ষতার দিক থেকে, এবং প্রবৃদ্ধিটা সব দিকেই হওয়া উচিত, শুধুমাত্র অর্থনৈতিক দিকে নয়, মানসিক দিকে তো অবশ্যই। কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় মানসিক প্রবৃদ্ধির দিক থেকে অনেক পিছিয়ে আছি। সেটার একটা মাধ্যম হিসেবে আসলে আমি স্ট্রাইক ব্লিসের প্রসঙ্গটা অবতারণা করলাম। আর তো ওই সময়ের ওই অ্যালবামগুলো আসলে আমি এখনো মিস করি, এবং অনেক অনেক মজার মজার ফানি গান হতো ওই সময়টাতে। যারা এই অ্যালবামগুলো শুনেছেন, যে অ্যালবামগুলোর নাম বললাম আমি, নিশ্চয়ই ওই সময়টা তারা ভুলে যাননি কি অদ্ভুত রকম মজার মজার সব গান করতেন ওই মিউজিশিয়ানরা সেই সময়টাতে। তো আমি এখনো মিস করি যে স্ট্রাইক ব্লিস বা ওই সময়ের আশরাফ বাবু, চারু, পার্থ বড়ুয়া, পলাশ, এরা যে কাজগুলো করতেন, এরকম কাজ এখনো হওয়া উচিত। এবং শুধুমাত্র র্যাপ মিউজিকের ক্ষেত্রে এটা সত্যি না, নতুন নতুন ধারা নিয়ে সবসময় কাজ করা উচিত। তাহলে একটা দেশের মিউজিক ইন্ডাস্ট্রি এভলিউশন হতে পারে এবং রেভলিউশন দুটোই সম্ভব, এভাবে আসলে চর্চা করতে করতে। আর সেখানে দুঃখ ভরে আসলে যেটা দেখতে হয়, এখন মিউজিক ইন্ডাস্ট্রি এখন অবস্থা খুবই খারাপ বাংলাদেশের। এবং আমার সবচেয়ে অসহ্য লাগে এবং মানে গা জ্বালা করে যখন আসলে মাঝে সাঝে, আমি খুব কম টিভি দেখি, মাঝে সাঝে টিভি অন করলে যখন বিভিন্ন চ্যানেলগুলো দিকে দেখি যে মানে ললিপপ টাইপের কিছু গান টিভি চ্যানেল খুললেই সেই আমি তুমি তুমি আমি কোহাই সুরের গান, মানে মনে হচ্ছে যে মারা যাচ্ছে গায়ক, আবেগের এত আবেগ তার। এবং বেশিরভাগ ক্ষেত্রেই ভোকালদের একজনের সাথে আরেকজনের তফাৎ আমি করতে পারি না যে কার গলার বৈশিষ্ট্য কি, এবং নামও শুনিনি কখনো। অদ্ভুত অদ্ভুত সব মিউজিক ভিডিও, এবং মোস্ট অফ দ্য রেডিও চ্যানেলও সেই গানগুলো ঘুরে ফিরে বেশি প্রচারিত হয়। আমি আসলে সরি টু সে দিস, মানে একেবারেই এক পেশে হয়ে গেছে মিউজিক ইন্ডাস্ট্রি, এক্সপেরিমেন্ট নেই। আন্ডারগ্রাউন্ড মিউজিকেরও সেই অভ্যুত্থানটাও এখন স্তীমিত প্রায়। সবকিছু আসলে কেমন যেন আস্তে আস্তে খারাপের দিকে ধাবিত হচ্ছে, যেটা প্রচন্ড দুঃখজনক। অনেক কষ্ট থেকে এতগুলো কথা বললাম, অনেক বেশি কথা বলে ফেলেছি হয়তো, বাট একটা সময় বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি অনেক সম্ভাবনাময় ছিল, অনেকগুলো ধারা বেরিয়েছিল এবং অসম্ভব সম্ভাবনাময় ছিল বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি। বাট আস্তে আস্তে সবগুলো আন্তর্জাতিক মানের যতগুলো ধারা ছিল সবগুলো বিলুপ্ত হয়ে কিভাবে যেন সেই ললিপপ টাইপের আমি তুমি গানগুলো শুধু রয়ে যাচ্ছে। এবং আস্তে আস্তে আমরা কি হচ্ছে আমি জানি না। সরি টু হার্ট এনিওয়ান ইফ আই হার্ট ইউ, বা অনেক কিছু বলার জন্য সরি, বাট আসলে আমার কাছে মনে হয় যে এই কথাগুলো বলা উচিত ছিল আমার। সে যাই হোক, আমরা আবার দ্য সিকুয়েল শোতে ফিরে যাই। SMS করবেন প্রথমে আরে লিখে স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। সিকুয়েল শোতে এই গানটা অবশ্যই থাকতে হবে, এই দুটো গান না থাকলে খুবই খারাপ হবে। এবং এই গানটার প্রচুর রিকোয়েস্ট এসছে, এবং আমি যখন আজকে স্টুডিওতে আসতে আসতে ডিসাইড করছিলাম এরকম একটা শো করব, প্রথম যে দুটো গানের কথা মাথায় ছিল সেটা হচ্ছে এই দুটো গান, এবং নতুন করে বলার কিছু নেই। এনজয় দ্য টু সংস, আনমনে 1 and 2 বাই অর্থহীন। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, এবং ইরাজ আপনাকে সেখানে আরেকবার স্বাগত জানাচ্ছে। দ্য সিকুয়েল শো, স্পেশাল একটা শো হচ্ছে আজকে, এবং সিকুয়েল গানগুলি আমরা সেখানে শুনছি। একটু আগে যে গান দুটো শুনলাম সেটা হচ্ছে আনমনে 1 and 2, অর্থহীনের অসম্ভব সুন্দর দুটো গান। প্রথমটা ছিল অসমাপ্ত অ্যালবামে এবং দ্বিতীয়টা ছিল অসমাপ্ত 2 অ্যালবামে, এবং দুটোই অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। এবং কোনটার থেকে কোনটা বেশি সেটা কিন্তু আপনি নিশ্চিত করে বলতে পারবেন না, দুটোই জনপ্রিয়, দুটোই সুন্দর। তবে আমার বেশি ভালো লাগে দ্বিতীয়টা, আনমনে পার্ট 2। এদিকে অনেক বন্ধু অনেক রকম গানের কথা বলছেন, অনেক অনেক অনেক। তবে আমার স্পেশাল শো প্রত্যেকটাতে যেটা হয়, এতগুলো গান প্লেলিস্ট এনে জমা করি, তার বেশিরভাগই প্লে করতে পারি না, সেটা আজকেও হচ্ছে। যদিও খুব বেশি সিকুয়েল গান নেই, তারপর অনেকগুলো গান মোটামুটি খুঁজে পেতে একসাথে করে এনেছিলাম, সেখান থেকে বেশিরভাগই আমি প্লে করতে পেরেছি। তারপর বেশ কয়েকটা এখনো আনপ্লেড রয়ে গেছে, সেখান থেকে আরো কিছু প্লে করছি ঝটপট চটপট, যেহেতু সময় খুব বেশি বাকি নেই। আর আপনি আমাকে লিখুন প্লিজ, প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ধাম এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। সো দেখা যাক, ঘুরি নিয়ে একটা দুটো গান হলে আমার মনে হয় মন্দ হয় না, বিকজ এই গানটার জন্য অনেক রিকোয়েস্ট এসেছে। ঘুরি 1 and 2 বাই লুৎফর হাসান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফর দ্য লাস্ট টাইম টুনাইট। এবং শুনছেন এই মুহূর্তে, এখনো শুনছেন ইরাজকে, এবং এখনো শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি শুনছেন নিরন্নভাবে রেডিও আমার 88.4 FM। দ্য সিকুয়েল শো, স্পেশাল একটা শো আজকে করার প্রয়াস চালিয়েছি। আমি জানি না কতটা সফল হয়েছে সেই প্রয়াসে। একটু আগে শুনলাম লুৎফর হাসানের দুটো গান, ঘুরি এবং ঘুরি পার্ট 2। দর্শকদের শ্রোতাদের অনেক রিকোয়েস্ট ছিল এই গানটার, এই দুটো গানের জন্য। সো শ্রোতাদের রিকোয়েস্টের দুটো গান প্লে করলাম, এবং এখন একেবারেই শেষ সময়, খুব বেশি সময় বাকি নেই, কিন্তু একটা গান আছে, সেটা হচ্ছে যে অর্থহীন ঘুরে ফিরে বারবার আসছে আজকে। এবং আমার যেটা পরে এই শোটা করতে গিয়ে মনে হলো যে অর্থহীনই সবচেয়ে বেশি করেছে সিকুয়েল শো, এবং একটা দুটো 3 পার্ট, মানে থার্ড পার্টও হয়েছে এরকম আছে। এবং অর্থহীনের গুটি 1 2 3 3 পার্ট আছে, তারপরে নিকৃষ্ট 1 আছে, 2 আছে, তারপরে এখন যেটা আমি প্লে করবো একদম শেষ প্রচেষ্টা হিসেবে আজকে, সেটা অর্থহীনের। সো এই প্রচেষ্টাটা বা এক্সপেরিমেন্ট সবচেয়ে তারাই বেশি করেছে। এবং সেই আজকের শো এর একেবারে শেষ গান, এবং অর্থহীনের প্রথম যে গানটা দিয়ে অর্থহীন জনপ্রিয়তা পেয়েছিল, তাদের প্রথম অ্যালবাম ত্রিমাত্রিক, যেটা
যেটা 2000 সালের ডিসেম্বরে রিলিজ হয়েছিল, এবং সেই অ্যালবামের গান ছিল অদ্ভুত সেই ছেলেটি, এবং এটা দিয়ে অর্থহীন বাজিমাত করে পুরো গোটা দেশ মাতোয়ারা করে দেয় অদ্ভুত সেই ছেলেটি গানটি দিয়ে। এবং পরবর্তীতে এর এতই জনপ্রিয়তা ছিল যার ফলে অর্থহীন বাধ্য হয় এটার দ্বিতীয় পর্ব বের করতে। তাদের দ্বিতীয় অ্যালবাম যেটা হচ্ছে বিবর্তন, যেটা 2002 সালে রিলিজ হয়, সেই অ্যালবামে অর্থহীনের অদ্ভুত সেই ছেলেটি পার্ট 2 বের হয়, এবং ঘটনা সেখানেই শেষ না, এটা থার্ড পর্ব বের করতেও তারা বাধ্য হয়। তাদের সর্বশেষ অ্যালবাম অসমাপ্ত 2, এবং সেটাতে ছিল অদ্ভুত সেই ছেলেটির গল্পের শুরু, থার্ড ভার্সন, অর্থাৎ 3টা এপিসোড আছে এই গানটার। তো সময় আমার একেবারেই নেই 3টা এপিসোড পুরোটা শোনা সম্ভব না, আমি একটু একটু করে ছোট ছোট করে 3টা গানের একটু একটু শোনাবো। 3টা গানই সুন্দর, আমার কাছে ভালো লাগে। সো লেটস স্টার্ট উইথ অদ্ভুত সেই ছেলেটি পার্ট 1, এবং আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আগামী সপ্তাহে আবার নিশ্চয়ই ভালো কিছু নিয়ে দেখা হবে, কথা হবে। অনেক বেশি ভালো থাকবেন। শুভরাত্রি।